মশাই, বাহ, আপনার দেখছি নিমিষেই মতামত পাল্টে গেছে। আপনি নিজে আমায় কথা দিয়েছিলেন আপনার রাজপুত্র অরুণের সাথে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমায় বিয়ে দেবেন। তবে এখন কেন রাজপুত্রকে বিয়ে না করতে বলছেন আপনি? আমি তোমায় কথা দিয়েছিলাম, আর সে কথা আমি পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর আজ তাই তো এখানে এই বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে। কিন্তু সবার চোখের সামনে রাজপুত্রের সাথে বিয়ে হওয়ার বদলে সোনামণি, তুমি এখানে চুপটি করে ঘুমো। আমি আমি তোমার জন্য বাজার থেকে খেলনা পুতুল কিনে নিয়েছি, কেমন? আর মানি না, আমার রাজকন্যার সাথে তোমার বিয়ে আমি কিছুতেই মানি না। কাল ভোর হলেই আমি আমার রাজকন্যাকে নিয়ে আমাদের মধুপুর রাজ্যে ফিরে যাব। তোমার সাথে আমার অনেক কথা আছে চারুলতা। আমাদের দুজনের মধ্যে অনেক বোঝাপড়া বাকি রয়ে গেছে। আমাদের বোঝাপড়াগুলো বুঝে ওঠার আগেই আমাদের আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা আমার চাঁদের কপালে, টিপ দিয়ে যা। দেখি তো সোনা, তোকে আজ আমি একটা সুন্দর টিপ পরিয়ে দেই। এই তো, টিপ দিয়ে আমার সোনাকে কি সুন্দর লাগছে। বাহ, কি মিষ্টি দেখাচ্ছে। এই লতা পাগলি কার কপালে টিপ দিয়েছে দেখো, কোলে তো কাউকে দেখছি না গো। এ তো আর আজকে নতুন দেখছি না গো। গত 18 বছর ধরে এই লতা পাগলিকে এক চাঁদ মামা টিপ দিয়ে যাওয়ার গল্পই শুনে আসছি, আর কোলে কাউকে টিপ দিতেও দেখে আসছি গো। আসলে এই লতা পাগলি মনে হয় তার বাচ্চাকে টিপ দেয়। লতা পাগলি তো তার কোলের বাচ্চাটাকে হারিয়ে পাগল হয়েছিল। তারপর থেকে তার মনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার কোলে সেই ছোট্ট শিশুটি। ওই এক জায়গাতেই তার মন আটকে আছে গো। হায় বিধাতা, তোমার কত খেলা গো। জাগে, সকলের জায়গা থেকে তুমি সকলকে সুখী রেখো, ভালো রেখো। এরপর লোক দুটি লতা পাগলির সামনে থেকে চলে যায়। না না না, কাঁদে না, কাঁদে না, ওরা দুষ্ট লোক, পচা লোক, ওরা বাজে কথা বলছে। মা, তুমি কেঁদো না, কেঁদো না, ঘুমাও, ঘুমাও। তুমি ঘুমালে মায়ের কত কাজ পড়ে আছে বলো তো। মা তো তোমার জন্য খাবার বানাবে, তাই না? এক্ষুনি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমার মেয়েটা কত লক্ষ্মী। আই ঘুমাই দত্ত পাড়া দিয়ে, দত্ত বুড়ি পান খায় দোক্তা পাতা দিয়ে। লতা পাগলি এভাবে রোজই তার কল্পনার জগতের রাজকন্যাকে নানা কবিতার সুরে সুরে ঘুম পাড়াতে থাকে। সেই কল্পনার রাজকন্যাকে নিয়েই লতা পাগলির জীবনখানা। এখানে আমার একমাত্র রাজকন্যার জীবনখানা এভাবে তছনছ হয়ে যাচ্ছে। তার জীবনের মোড়খানায় ঘুরে গেল নিমেষেই। আর রাজামশাই, আপনি কিনা নতুন কুটুমের সমাদর করছেন? আপনি শান্ত হন মধুপুর রাজ্যের রাজামশাই। আমি কোনো ভুল করে থাকলে দয়া করে আমাকে ক্ষমা করবেন। তবুও আমার উপর রেগে যাবেন না এভাবে। সবটাই তো চোখের সামনে দেখতে পেলেন আপনারা। এখানে তো কারোর হাত ছিল না। সবাই চোখের সামনে যেটা দেখতে পেল তার আড়ালে আদেও কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা সেটা এখন আমার ভাববার বিষয়। আমি এত সহজে কাউকে ছেড়ে দেব না। এখানে আমার একমাত্র রাজকন্যার জীবনের বিষয়। বেশ, আপনি তাহলে যখন সবটা শান্ত হয়ে মানতেই চাইছেন না, তবে আমাদের একসাথে বসে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে এখন যান, কক্ষে গিয়ে বিশ্রাম নিন। সেই সকাল থেকে নানা রকম ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে হচ্ছে সকলকে। এখন অনেক গভীর রাত। রানী, যাও, তুমি রাজকন্যা জেসমিন আর মধুপুর রাজ্যের রাজামশাইকে নিয়ে অন্দরমহলে যাও। আর রাজপুত্র, তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজন এবং যুবরানী চারুলতাকে সঙ্গে করে অন্দরমহলে যাও। আজ অনেক রাত হয়ে গেছে, এখন সবার বিশ্রাম প্রয়োজন। কাল আবার এসব নিয়ে আলোচনা করা যাবে। এরপর রাজামশাইয়ের কথা মতো রাজপ্রাসাদে উপস্থিত সকলে অনিচ্ছা থাকা সত্ত্বেও অন্দরমহলে চলে যায়। যুবরানী, আমি আপনার এবং রাজপুত্রের খাবার আপনাদের ঘরে সাজিয়ে রেখে এসেছি, আপনারা খেয়ে নিন। ঠিক আছে, তুমি এবার এসো কক্ষে।
ঠিক প্রবেশ করার আগ মুহূর্তে দাসী এসে চারুলতা ও রাজপুত্রের সাথে কথা বলে। তারপর দাসী চলে যাওয়ার পর রাজপুত্র তার কক্ষে প্রবেশ করে। চারুলতা কক্ষের বাইরে দাঁড়িয়ে কিছু ভাবনা চিন্তা করতে থাকে। এতদিন যখন কেউ আমায় যুবরানী বলে সম্বোধন করত, তখন আমার বেশ অস্বস্তি মনে হতো। মিথ্যে সম্পর্কে কেন ডাকছে সকলে আমায়, সেটা শুনলে যে আমার গা শিউরে উঠত। আর আজ দাসীর মুখে একবার যুবরানী ডাক শুনলে মনের ভেতরটা কেমন যেন উৎফুল্ল হয়ে উঠল। মনে বারবার প্রশ্ন জাগছে, সত্যি সত্যি আজ আমি হেমরাজের যুবরানী, রাজপুত্রের অর্ধাঙ্গিনী। চারুলতা, চারুলতা, এসো, কক্ষে এসো। কক্ষের ভেতর থেকে রাজপুত্রের ডাক শুনে চারুলতা তার কল্পনার ভাবনা থেকে বেরিয়ে আসে। রাজপুত্র আমায় ডাকছে, তার কক্ষে আমায় ডাকছে। এরপর চারুলতা রাজপুত্রের কক্ষে যায়। চারুলতা রাজপুত্রের কাছে যেতেই রাজপুত্র তাকে বলে ওঠে, তোমার সাথে আমার অনেক কথা আছে চারুলতা। আমাদের দুজনের মধ্যে অনেক বোঝাপড়া বাকি রয়ে গেছে। আমাদের বোঝাপড়াগুলো বুঝে ওঠার আগেই আমাদের সম্পর্ক পরিবর্তন ঘটেছে। আমি জানি না তুমি এই বিষয়টাতে কতটা নিজেকে মানিয়ে নিতে পেরেছো। এটা আমাদের দুজনের জন্যই কিছুটা অস্বস্তিকর ঘটনা। রাজপুত্র এসব কি কথা বলতে শুরু করলো? আমি তো সবটা মন থেকেই মেনে নিয়েছি। তবে রাজপুত্র এইভাবে কেন বলছে? তবে কি সে কি মন থেকে আমায় বিয়ে করেনি? রাজ্যবাসী আর রাজামশাইয়ের কথা রাখতেই সে বাধ্য হয়ে আমার গলায় মালা দিয়েছে। আর এখন হয়তো সে আমাকে বলতে চাইছে যে সে আমাকে হয়তো কোনোদিনও তার স্ত্রীর মর্যাদাই দিতে পারবে না। সত্যি যদি রাজপুত্র এমনটা করে বসে তবে কি হবে? না না না, রাজপুত্রের মুখে এমন কথা শুনলে তো আমি মরে যাব। এখানে এসো চারুলতা, বসো। তোমার সাথে আমার যে কথাগুলো বাকি রয়েছে আর সেগুলো আমাদের বলে নেওয়া উচিত। না না রাজপুত্র, আজ আর কোনো কথা নয়। আপনি এখন বিশ্রাম নিন। সারাদিন অনেক ধকল গিয়েছে, তার উপরে আপনার মাথায় তো ভীষণভাবে আঘাতও লেগেছে। আপনার এখন বিশ্রামের প্রয়োজন। আমাদের ভেতরকার কথা অন্য এক সময় বলা যাবে না হয়? এ কি, চারুলতা আমার কথা শুনতে চাইছে না কেন? আমি আরো ভাবলাম চারুলতা আমার মনের ভেতরের কথাগুলো শোনার জন্য আগ্রহ দেখাবে। তা নয়, সেজন্য আমার কথা শুনতেই চাইছে না। তবে কি সে নিরুপায় হয়ে আমাকে বিয়ে করেছে? সে মন থেকে আমায় ভালোবাসে না? এত বড় ঘরে আমাদেরকে থাকতে দিয়েছে। এই ঘরটা তো আমাদের পুরো বাড়িটার সমান গো। হ্যাঁ রে, সেটাই তো দেখছি। ইচ্ছে করছে এখানে সারাটা জীবন থেকে যায়। এই একটি ঘরে সারাটা জীবন বন্দি হয়ে থাকলেও যেন কোনো দিনও বৃতৃষ্ণা ধরবে না মনে, বুঝেছিস তো? একদম ঠিক কথা বলেছ তুমি মা। ও মামা, আমার না খিদে পেটটা চ করছে। সেই দুপুরবেলা চারু আর ওই রাজপুত্রের বিয়ের খাবার খেয়েছি, আর তো কিচ্ছুটি খাওয়া হয়নি। চলো না, কোথা গিয়ে কিছু একটা খেয়ে আসি মা। এ কথা বলে যেই মীরা আর জয়া ঘর থেকে বের হতে যাবে, তখনই মীরার বাবা আরো রাগান্বিত স্বরে বলে ওঠে, এই ঘর থেকে আমার অনুমতি ছাড়া এক পা বাইরে পা রাখলে তোমাদের দুজনকে আমি ছেড়ে দেব না। কঠিন শাস্তি পেতে হবে। কি তোমরা আমায় কিছু না জানিয়ে আমার পিছু পিছু এখানে চলে এসেছো, আর এরপরেও যদি এখানে উল্টো পাল্টা কিছু করতে দেখেছি, তবে আমি তোমাদের দেখাবো আমি কতটা কঠোর হতে পারি। ও মা, তুমি হঠাৎই ভাবে রেগে যাচ্ছ কেন বলো তো? আমরা দুজনে তো কিছু খাওয়ার জন্য বাইরে যাচ্ছিলাম। মেয়েটার বড্ড খিদে পেয়েছে, শুনছো না? তখন একজন দাসী কিছু খাবার নিয়ে তাদের কক্ষে আসে। রাজামশাই আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। নানা ব্যস্ততায় রাতের খাবার খাওয়া হয়নি কারোরই, তাই কক্ষে খাবার দিয়ে যেতে বলেছেন। খেয়ে নিন আপনারা। এরপর দাসী খাবার রেখে কক্ষ থেকে চলে যায়। বাবা, আমাদেরকে আর ঘরের বাইরে যেতেই হলো না খাবারের খোঁজে। দাসী এসে খাবার দিয়ে গেল মা। ও মা, দেখো কত খাবার। শিগগিরই চলো না, খেয়ে নিই, তারপর বাবার সাথে ঝগড়া করবে। আমার রাজকন্যার চোখে এত জল আমি কোনোদিন আসতে দেয়নি। জন্মের পর থেকে রাজকন্যাকে আমি এভাবে কোনোদিন কাঁদতে দেখিনি। মধুবালা, তুই আমার বোন বলে তোকেও আমি কিছু বলতে পারছি না।
আজ তোর জায়গায় অন্য কেউ থাকলে আমি বুঝিয়ে দিতাম আমার রাজকন্যার চোখের জলের কতটা মূল্য। আমি কি করব দাদা, এখানে আর কি করার ছিল আমার? তুই তো যেচে পড়ে আমার রাজকন্যাকে তোদের রাজ্যে নিয়ে এসেছিলি, আর তুই রাজকন্যা জেসমিনের মাথায় রাজপুত্র অরুণের নামটাও ঢুকিয়েছিলিস। সেসব কিছুই যদি না করতিস তবে আজ আমার রাজকন্যার এই দশা হতো না। তখনই কি আমি জানতাম যে রাজপুত্র এমন এক কাণ্ড করে বসবে, সে অন্য কাউকে বিয়ে করে রাজ্যে নিয়ে আসবে? আমি তো ভেবেছিলাম হেমরাজ্যের মতো এত বড় রাজ্যে আমার ভাইজির বিয়ে হলে সে সারা জীবন সুখে থাকতে পারবে, আর হেমরাজ্যটা সারা জীবন আমাদের হাতের মুঠোতেই থাকবে। মধুপুর রাজ্যের রাজামশাই রানী মধুবালা ও রাজকন্যা জেসমিন তাদের ভেতরে আলাপ আলোচনা করতে থাকে। তখন রাজেশ তাদের কক্ষে প্রবেশ করে। একি, এই লোকটা এখানে কি করছে? একে একে এখনো কেন তোমরা এই প্রাসাদে থাকতে দিয়েছো? বের করে দাও, এক্ষুনি বের করে দাও বলছি। এই লোকটিকে এক্ষুনি এই প্রাসাদ থেকে বের করে দাও। একি, আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে আসবো না তো কোথায় যাব? আমার সাথে নাকি রাজকন্যা জেসমিনের বিয়ে হয়েছে, তবে রাজকন্যা জেসমিন যেখানে থাকবে আমাকে তো সেখানেই থাকতে হবে। তাছাড়া আমি এই প্রাসাদের আর কোথায় থাকবো শুনি? মানি না, আমার রাজকন্যার সাথে তোমার বিয়ে আমি কিছুতেই মানি না। কাল ভোর হলেই আমি আমার রাজকন্যাকে নিয়ে আমাদের মধুপুর রাজ্যে ফিরে যাব, আর তুমি তোমার যেখানে যাওয়ার জায়গা সেখানেই চলে যাবে। কোনোদিনও তোমায় যেন আমাদের চোখের সামনে দেখতে না পাই। ভালোই হয়েছে, আমার বাড়িও মধুপুর রাজ্যে, ফিরে গেলে একসাথেই ফিরে যাব। আর তাছাড়া আপনারা মানুন আর না মানুন, রাজকন্যা জেসমিনের সাথে যখন আমার বিয়ে হয়েছে, আর সেটা শত শত লোকের সামনে হয়েছে, আর সেখানে মধুপুর রাজ্যের অনেক মানুষ উপস্থিত ছিল, তবে সেই বিয়ে অস্বীকার করে পালাতে পারবেন না আপনারা। দেখেছো পিসিমা, এই লোকটির কথা শুনেই বোঝা যাচ্ছে যে সে ইচ্ছাকৃতভাবে আমায় বিয়ে করেছে শুধুমাত্র আমাকে ফাঁসাবে বলে। এরপরও তুমি বলবে এতে রাজামশাই বা রাজপুত্র অরুণের কোনো হাত নেই? আমি বেশ বুঝতে পারছি এরা সকলে ইচ্ছে মতো আমার সাথে ষড়যন্ত্র করছে। শোনো রাজকন্যা জেসমিন, এই ষড়যন্ত্রের সাথে যদি সত্যি হেমরাজ্যের রাজামশাই রাজপুত্রের কোনো হাত থাকে তাহলে আমি কাউকে ছেড়ে দেব না। এখন আগে চুপচাপ আমায় সবটা বুঝে নিতে দাও তো, আমায় একটু সময় দাও, আমি এর জবাব দেবই দেব। আর দাদা, তুমি চাইলে কালই মধুপুর রাজ্যে ফিরে যেতে পারো, কিন্তু এটা মনে রেখো এই মধুবালা যেমন হেমরাজ্যের রানী, ঠিক তেমনি মধুপুর রাজ্যের রাজকন্যাও। রানী মধুবালা তার মধুপুর রাজ্যের সাথে বা তার একমাত্র ভাইজির সাথে এত বড় অন্যায় সহজে মেনে নেবে না, এটুকু আস্থা রাখো আমার উপর। চারুলতার সাথে বিয়েটা না হয় আমি যেন ব্যাপারটা মেনে নিতেই পারছি না, কিন্তু পরে যাই বুঝতে পারলাম এই রাজকন্যার সাথে হওয়া বিয়েটা কেন আমি উপভোগ করব না। চারুলতা তো রইল বাকি, ওকে তো আমি একদিন না একদিন আমার করে নেবই। তবে সদ্য হওয়া বিয়েটাও আমি অস্বীকার করব না। তাও আবার যে সে কেউ নয়, একেবারে একেবারে রাজকন্যার সাথে আমার বিয়েটা হয়েছে। চারুলতার বাবা আমাকে জুতোর মালা পরিয়ে ঘুরিয়েছিল, আমার বাবার মোড়লের জায়গাটা ছিনিয়ে নিয়েছে। এবার আমি দেখাবো মজা। মধুপুর রাজ্যের রাজকন্যার জামাই বলে কথা, এরপর মধুপুর রাজ্যে আমার কথাই হবে শেষ কথা। ঠিক আছে, তুমি তাহলে বিশ্রাম নাও চারুলতা। আমার মাথার ভেতরটাতে এখনো চিনচিন ব্যথা অনুভব হচ্ছে, তাই আমাদের বিশ্রাম নেওয়াটাই উত্তম। ঠিক আছে রাজপুত্র, তবে আপনি শুয়ে পড়ুন। আচ্ছা, আজও কি আমি মেঝেতে বিছানা করে ঘুমাবো, নাকি রাজপুত্র আমায় বলবেন আজ থেকে যেন আমি মেঝেতে না ঘুমোই? আমি তো এখন সত্যি রাজপুত্রের যুবরানী, সে কি সেই অধিকার নিয়ে আমাকে থাকতে দেবেন এই কক্ষে, নাকি প্রতিদিনের মতো মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়বো? হ্যাঁ, সেটাই করি। চারুলতা মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে। আজ তো চারুলতা আর আমাদের সত্যিকারের বিয়েটা হয়ে গেল, তবুও কেন চারুলতা মেঝেতে বিছানা করলো? তবে কি তাকে ডেকে বলা উচিত সে যেন বিছানায় এসে শুয়ে পড়ে? না না, থাক, হঠাৎ করে কোনো কিছুর পরিবর্তন সহজেই মেনে নেওয়া সম্ভব নয়, তাই হয়তো চারুলতাও স্বস্তি বোধ করবে না। আগে চারুলতা আর আমার মধ্যকার সম্পর্কটা দুজনের মধ্যে কথা বলে ঠিক করতে হবে, তারপর কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়া যাবে। কই
রাজপুত্র তো আমায় একবারও ডেকে তার পাশে শোয়ার অনুমতি দিল না। তবে কি সে বিয়ে করলেও আমায় স্ত্রীর অধিকার দিতে পারলো না? সকাল হয়ে যায়। প্রতিদিনের মতো সেদিন সকালেও রাজবাড়ির হেসেল ঘরে বাহারি রকমের খাবার রান্নার আয়োজন চলতে থাকে। জয়া এবং মীরা রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সোনামণি, তুমি এখানে চুপটি করে ঘুমো। আমি তোমার জন্য বাজার থেকে খেলনা পুতুল কিনে নিয়ে আসি, কেমন? আর সাথে সাথে তোমার পছন্দের খাবারগুলো নিয়ে আসবো। তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে থাকবে, কিন্তু মা না আসা পর্যন্ত কিন্তু কোথাও যাবে না, এই বলে দিলাম। এ কথা বলে পাগলি তার অদৃশ্য ছোট্ট সোনামণিকে মিথ্যে মিথ্যে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সে ফিরে আসে। ফিরে আসার পরই চেঁচামেচি করতে থাকে। সোনামণি, সোনামণি, কোথায় কোথায় গেলে তুমি মা? আমি তো তোমার চুপটি করে এখানে ঘুমিয়ে থাকতে বলেছিলাম। তাহলে তুমি কোথায় চলে গেলে? কোথায় কোথায় আমার সোনামণি? সোনামণি, সোনামণি! তখনই সেখানে আরেকজন মহিলা চলে আসে। সে লতা পাগলিকে চেঁচামেচি করতে বারণ করে। কোথায় তোমার সোনামণি, আর কোথায় কি? তুমি এভাবে রোজই কেন এমনটা করো বলো তো? রোজ রোজ তোমার এই নাটক দেখতে আর ভালো লাগে না। গায়ে পায়ে তো সোয়ান কম না গো। লোকের বাড়িতে খেটে খেলেও তো দুবেলা দুমুঠো খাবার জোগাড় হয়ে যায়, তা না পথে ঘাটে এভাবে নাটক করার কি আছে শুনি? সোনামণি, সোনামণি কোথায়? আর সোনামণি করে একেবারে মাথাটা ধরিয়ে দিচ্ছে। এই সোনামণিকে যদি চোখের সামনে কোনোদিনও পেতাম তবে ছুঁড়ে ফেলে দিতাম, বুঝলি তো? অমনি লতা পাগলি ভীষণভাবে রেগে যায়। হঠাৎ করে সে সেই মহিলার উপর আক্রমণ করে, এমনকি মহিলাটির চুল টেনে ধরে। তুই আমার সোনামণিকে ছুঁড়ে ফেলে দিবি? দাঁড়া, তোকে আমি ছুঁড়ে ফেলে দেবো এক্ষুনি। আমি আজই সোনামণির বাবাকে বলে দেবো, তারপর তিনি তোকে শাস্তি দেবে। আর ওই কারাগার চিনিস না? কারাগারে তোকে নিক্ষেপ করবে। বাবা গো, এই পাগলিটা আমায় মেরে ফেললো। কে কোথায় আছো গো? বাঁচাও আমায়, বাঁচাও! এই রাজকন্যা জেসমিন আর তার পিতা মধুপুর রাজ্যের রাজামশাই উঠে পড়ে লেগেছে মধুপুর রাজ্যে ফিরে যাওয়ার জন্য, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি ছেড়ে দে বলছি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই পাগলিটা যে আমাকে মেরে ফেললো। বাঁচাও! তোকে আজ আমি মেরে ফেলবো। তুই কিনা আমার সোনামণিকে ফেলে দেওয়ার কথা বলছিস? আজ তোকে আমি এখান থেকে একেবারে ছুঁড়ে ফেলে দেবো। লতা পাগলি খুব রাগান্বিত হয়ে মহিলাটিকে আঘাত করতে থাকে। আর তখনই চিৎকার চেঁচামেচি শুনে সেখানে লোকজন জড়ো হয়ে যায় আর লতা পাগলির হাত থেকে মহিলাদেরকে ছাড়িয়ে নেয়। এই পাগলিটাকে তো আমি পরে দেখে নেব। আমার চুল টেনে ধরে অর্ধেক চুল উঠিয়ে দিয়েছে। গায়ের লোকদের জন্য আজ এই পাগলিটা মাথায় উঠেছে। কি গো, তোমরা সবাই এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই পাগলিটাকে এখনো আমাদের গা থেকে তাড়িয়ে দেবে না? কেন গো, ওকে গা থেকে তাড়াতে যাব কেন শুনি? আর তাছাড়া তো সবার উপরেও এমন আক্রমণ করতে চায় না। তোমার উপরে কেন শুধু আক্রমণ করলো বলো তো? নিশ্চয় তুমি ওকে রাগিয়ে দেওয়ার মতো কিছু বলেছো। হ্যাঁ, বলেছে তো। ও আমার সোনামণিকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছে। আমার সোনামণিকে মারতে চেয়েছে। বউ, তুমি তো জানোই লতা পাগলি সব তার অদৃশ্য সোনামণি নামক এক শিশুকে কোলে নিয়ে ঘোরাফেরা করে। অদৃশ্য এক শিশুটাকে নিয়েই ওর জীবন। তবে তুমি এ কথা বলে ওকে রাগিয়ে দিয়েছো কেন বলো তো? তাই তোমার উপর সে আক্রমণ করেছে গো, বুঝতে পেরেছো? হ্যাঁ বাপু, তুমি তোমার বউকে বাড়িতে নিয়ে গিয়ে বোঝাও সে যেন আর কোনোদিনও লতা পাগলির সাথে এমন আচরণ না করে। তবে তাকে কিন্তু কেউ লতা পাগলির হাত থেকে বাঁচাতে পারবে না, তখন বলে দিলাম। এরপর যে যার মতো সেখান থেকে চলে যায়। আর লতা পাগলি হঠাৎ করে মাটিতে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। লালু, ও লালু, তোমার কাল রাতে ঘুম হয়েছে তো? আর এই রাজপ্রাসাদে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না সোনা পাখি,
এই এত বড় রাজপ্রাসাদে আমার কেন অসুবিধা হতে যাবে? আমার এখানে বেশ ভালোই লাগছে, তবে মনটার ভেতরে খারাপ লাগছে। এখন আমি চারুর সাথে তেমন করে মন খুলে কথাও বলতে পারিনি, সেজন্য চারু আমার কাছে এসে দুটো কথা বললেই মন ভালো হয়ে যাবে। সেটা আমিও বুঝতে পারছি। এই বিয়ের ঝামেলায় রাজপুত্রের সাথে আমার ঠিক মতো কথা হচ্ছে না। আসলে ওদের তো কোনো দোষ নেই বলো, ওরা তো বিয়ে নিয়ে সত্যি খুব ঝামেলার মাঝে আছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা আবার আগের মতো ওদের সাথে গল্প করতে পারবো, ওরাও আমাদের সময় দেবে গো। ঠিক বলেছ তুমি সোনা পাখি। তখনই চারুলতা এসে লালু ও সোনা পাখিকে ডেকে বলে, কি এখানে দুজনে কি কথা হচ্ছে শুনি? চারু, আমি তোর অপেক্ষায় করছিলাম, আর তোকে আর রাজপুত্রকে নিয়েই কথা হচ্ছিল। তোর সাথে কথা বলার জন্য মনের ভেতরটা আমার বড্ড ছটফট করছিল রে। এখন তোকে দেখে আমার মনটা শান্ত হলো। হ্যাঁ চারু, কাল থেকে আমি লালুকে বুঝিয়ে যাচ্ছি যে তোমার সময় হলে তুমি লালুর সাথে কথা বলতে চলে আসবে। কিন্তু রাজপুত্র কোথায় চারু? তাকে তো তোমার সাথে দেখতে পাচ্ছি না গো। রাজপুত্র এখনো তার কক্ষে আছে। আসলে কাল থেকে রাজপুত্রের মাথার ভেতরে ভীষণ যন্ত্রণা হচ্ছিল, তাই সে এখনো ঘুমোচ্ছে। আর তাকে আমি ডাকিনি, তোদের খোঁজ করতে এখানে চলে এলাম। বুঝেছি। জানিস চারু, তোর আর রাজপুত্রের বিয়ে হওয়ায় আমি ভীষণ খুশি হয়েছি। এখন আমি বাড়ি ফিরে গেলেও দুশ্চিন্তা হবে না তোর জন্য। এতদিন তোর জন্য আমার বড্ড চিন্তা হতো রে। সবসময় মনে হতো তুই আদৌ ভালো আছিস তো। কিন্তু রাজপুত্রের সাথে যখন তোর বিয়ে হয়ে গেছে, তখন আর আমার তোকে নিয়ে কোনো চিন্তা নেই। কি চারুলতা, তোমায় আমি বলেছিলাম না রাজপুত্র তোমায় ছাড়া কাউকে বিয়ে করবে না? তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না। দেখলে তো, সেই আমার কথা কানায় সত্যি হলো। তা তুমি তোমার মনের কথা বলেছ তো রাজপুত্রকে? না রে সোনা পাখি, আমাদের মধ্যে কেউ কাউকে এখনো কিচ্ছু বলা হয়নি, শুধু বিয়েটাই হয়েছে। আর তোর কথা যদি সত্যি হয়, রাজপুত্র যদি সত্যি আমার মন থেকে ভালোবাসে, তবে বিয়ে হওয়ার পরেও কেন সে আমায় তার মনের কথা খুলে বলতে পারলো না বলতো? ও মা, এটা কত বড় প্রাসাদ গো! আশেপাশে ঘুরেও সারাদিনেও সবকিছু দেখে শেষ করতে পারবো না গো। আর গোটা রাজ্য তো বাদই দিলাম। একবার আমাদের মধুপুর রাজ্যের রাজপ্রাসাদে গিয়েছিলাম তো, ওই যে ওই রাজকন্যার জন্মদিনের অনুষ্ঠানে। কই, আমাদের মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ তো এত বড় নয়। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদটা চারটে একসাথে করলে তবে হেমরাজ্যের একটার সমান হবে গো। এটাই তো ভাবছি, আর মনে মনে অবাক হচ্ছি এটা ভেবে যে ওই চারুলতার কপালখানা সোনা দিয়ে মোড়ানো। আগে জানলে দিনে দুবার করে ওর কপালের সাথে আমরা দু মামের কপাল ঘষে নিতাম, আর তাতে করে আমাদের কপালখানাও সোনায় মোড়ানো হয়ে যেত রে। এই লোহার মতো জং পড়া কপাল নিয়ে এখন আর কিছুটি করার নেই আমাদের। কে বলেছে কিছু করার নেই আমাদের? আমরা এখন থেকে রাজপ্রাসাদে থেকে গেলেই তো হলো মা। চারুলতাই হেমরাজ্যের যুবরানী, ওর মা বোনকে নিশ্চয় এই প্রাসাদে সেভাবে আদর যত্ন করা হবে, তাই না? তাই আমি বলছিলাম কি, আমরা দুজনে প্রাসাদে থেকে যাই না মা?
কিন্তু তোর বাবা, বাবাকে নিয়ে তুমি ভেবো না, বাবাকে রেখে আগে আমাদের চারুলতাকে হাত করাতে হবে, বুঝলে তো? ওর মনটা ভীষণ নরম, ওর মনটা গলাতে পারলেই দেখবে আমরা দুজনেই প্রাসাদে থেকে যেতে পারবো কোন। ঠিক বলেছিস তুই কথাখানা। মহারাজ, আসতে পারি? হ্যাঁ রানী, এসো। তুমি আবার আমার কক্ষে আসতে অনুমতি নিচ্ছ যে হঠাৎ? কি হয়েছে? হ্যাঁ, এখন আপনার থেকে এই কক্ষে প্রবেশ করতে গিয়েও আমার অনুমতি নিতে হচ্ছে, কারণ আমি তো আপনাকে চিনতেই পারছি না রাজামশাই। আপনি আমার সাথে কোনো পরামর্শ ছাড়া এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন, আর যেখানে আমার ভাইজির সাথে আপনি রাজপুত্রের বিয়ে ঠিক করেছিলেন, সেই আপনি নিজে দাঁড়িয়ে থেকে চারুলতার সাথে আপনার পুত্রের বিয়ে দিলেন, আর ওইদিকে আমার দাদার ভাইজি আমাকে ভুল বুঝে বসে আছে, আর আমার উপরে রাগ করে আজই মধুপুর রাজ্যে ফিরে যাবে। সকালে উঠে সেই প্রস্তুতি নিচ্ছে দাদা ও রাজকন্যা জেসমিন। কি বলছো কি রানী? আমার তো এখনো সবার সাথে অনেক কথা বলার বাকি আছে। কাল অনেক রাত হয়ে গিয়েছিল, এজন্য আমি সবাইকে বিশ্রাম নিতে কক্ষে পাঠিয়ে দিয়েছিলাম। তবে আজ যে সবার সাথে আমি বসে কথা বলে সবটা মীমাংসা করব, এটা তো বলাই ছিল। তবে আমায় না জানিয়ে কেন তোমার দাদা মধুপুর রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? কেন মেনে নেবে না মহারাজ? যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর কথা বলে মীমাংসা কি করবেন আপনি? তুমি শুধু শুধু আমায় ভুল বুঝে আমার উপর রাগ করো না। যাও, গিয়ে তোমার দাদা এবং রাজকন্যা জেসমিনকে আটকাও, আর সবাইকে রাজ দরবারে নিয়ে এসো। সবার সাথে আমি কথা বলে সবটা ঠিক করে ফেলবো, তুমি চিন্তা করো না। এই রাজকন্যা জেসমিন আর তার পিতা মধুপুর রাজ্যের রাজামশাই উঠে পড়ে লেগেছে মধুপুর রাজ্যে ফিরে যাওয়ার জন্য। কিন্তু আমি তো এত তাড়াতাড়ি মধুপুর রাজ্যে ফিরে যেতে চাই না। আগে কটা দিন এই হিমরাজ্য থেকে চারুলতার আশেপাশে থাকতে চাই, আর এখানে চারুলতার অবস্থানটা কেমন সেটাও ভালো করে বুঝতে চাই। তারপর মধুপুর রাজ্যে ফিরে যাওয়া যাবে। ওখানে আমার এবং আমার বাবার সাথে হওয়া অন্যায়ের পুরনো সব হিসেব চুকিয়ে আবার সময় করে না হয় আসবো চারুলতার কাছে। কি করা যায়? পেয়েছি, ওই রাজকন্যা জেসমিনকেই পটাতে হবে, যেন আগামী কদিনের মধ্যে তারা এই হিমরাজ্য থেকে কোথাও না যায়। এদিকে অসুস্থ রাজপুত্র মাথা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘুমের ঘোরে চারুলতা বলে ডাকতে থাকে। চারুলতা। তখনই রাজকন্যা জেসমিন রাজপুত্রের গলার আওয়াজ পেয়েই সে রাজপুত্রের কক্ষে এসে দাঁড়ায়। যত সব আদিক্ষেতা, দেখে তো গা পিত্তে জ্বলে যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই রাজপুত্রের মুখে চারুলতার নাম শুনতে হচ্ছে। আমার ইচ্ছে করছে রাজপুত্রের মুখ আমি সুই দিয়ে সেলাই করে দেই। এ কথা বলে যে রাজকন্যা জেসমিন রেগে মেগে রাজপুত্রের কক্ষ ত্যাগ করতে যাবে, তখনই রাজপুত্র আবারও বলে ওঠে, তুমি আমার উপর রাগ করে থেকো না চারুলতা। আমি তোমায় অনেক কিছুই বলতে চাই, কিন্তু মুখ ফুটে বলতে পারছি না। মনে যে ভীষণ ভয়, যদি তোমার মনের কথা আমার মনের কথার সাথে না মেলে, তবে তুমি কি আমার থেকে অনেক দূরে চলে যাবে। এতদিন তো আমাদের বিয়েটা সত্যি ছিল না, তবে কাল তো আমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে। আমি ভেবেছিলাম তোমার মনের সাথে আমার মনের মিল হলে তুমি কাল নিশ্চয়ই মেঝেতে বিছানা করবে না, কিন্তু দেখো কালও তুমি মেঝেতে বিছানা করে ঘুমালে। তাই তো আমার ভয় হয় তোমায় কিছু বলতে। এ কি ঘুমের ঘরে এসব কি বিড়বিড় করছে? এসব কি বলছে আবোল তাবোল? চারুলতা মেঝেতে বিছানা করে ঘুমায়, আর চারুলতার সাথে এতদিন রাজপুত্রের বিয়েটা সত্য ছিল না? মানে কি বলছে কি রাজপুত্র? আর ওদের মনের কথার অমিল, এই সব কিছু মানে কি? ওপরে ওপরে চারুলতার রাজপুত্রের প্রেম দেখে তো মনে হয় একে অপরকে চোখে হারায়, কিন্তু সত্যি বলতে এদের মধ্যে তো তেমন কোনো সম্পর্ক আদৌ নেই। জেসমিনের উত্তপ্ত কণ্ঠস্বর ঘুমন্ত রাজপুত্রের কান অবধি পৌঁছয়।
আর রাজপুত্রের ঘুমের ঘোর কেটে যায়। চোখ মিলতেই সে তার চোখের সামনে চারুলতাকে নয় বরং রাজকন্যা জেসমিনকে দেখতে পায়। অমনি রাজপুত্র হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ে। কি রাজকন্যা জেসমিন, তুমি আমার কক্ষে কি করছো? আর চারুলতা, চারুলতা কোথায়? চারুলতার যেখানে থাকার সেখানেই আছে। আগে তুমি আমায় বলো তো রাজপুত্র, তুমি এতক্ষণ ধরে ঘুমের ঘরে যেসব বলছিলে সেসব কি সত্যি? চারুলতার সাথে সত্যি তোমার কোনো সম্পর্ক নেই? চুপ করো তুমি রাজকন্যা জেসমিন, তোমাকে এ ধরনের প্রশ্নের জবাব বা কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর চারুলতার সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে? সে আমার বিবাহিতা স্ত্রী। সে তো কাল আমার সাথেও এক অচেনা অদেখা লোকের বিয়ে হয়েছে, তাই বলে কি তার সাথে আমার আদৌ মনের সম্পর্ক রয়েছে? তবে চারুলতার সাথে তোমার সম্পর্কটাও তেমন, শুধুমাত্র লোক দেখানো, তাই তো? দ্বিতীয়বার এমন কথা শুনলে তোমার মুখ দিয়ে কথা বলার অধিকারটুকু তুমি হারাবে রাজকন্যা জেসমিন। ওই মুখ দিয়ে কথা বলার ক্ষমতাটুকু তোমার থাকবে না। আর চারুলতার প্রসঙ্গে তোমার মুখে তো আমি কোনো কথাই শুনতে চাই না, হোক সেটা ভালো অথবা মন্দ। চারুলতার সাথে আমার সম্পর্কটা মোটেও লোক দেখানো নয়। সে যেমন আমার বিবাহ করা স্ত্রী এবং হেমরাজ্যের যুবরানী, ঠিক তেমনই আমার মনের রাজ্যের একমাত্র রাজরানী সে। আমার মনের রাজ্যে শুধুমাত্র তারই রাজত্ব চলে সারাক্ষণ। সারু, সারু, মা সারু, কি মা সারু, তুই এখানে? আমি তোকে পুরো রাজবাড়ি খুঁজে বেড়াচ্ছি, লালুকেও এখানে দেখতে পাচ্ছি। ভালোই হলো, আমি লালুর খোঁজ নিতে বেরিয়েছিলাম। ভাবলাম তোর সাথে লালুর দেখা করিয়ে নিয়ে আমি রওনা দেব মধুপুর রাজ্যের উদ্দেশ্যে। কি বলছো কি তুমি বাবা? আজই তুমি হেমরাজ্য থেকে চলে যাবে? কিন্তু কেন? কটা দিন থেকে যাও না বাবা। না রে মা, এখন না, পরে আবার এসে তোর সাথে দেখা করে কটা দিন তোর কাছে থেকে যাব। আসলে জয়া আর মীরা আমাকে কিছু না বলে এখানে চলে এসেছে। ওদের সাথে করে আগে আমায় এই হেমরাজ্য ত্যাগ করতে হবে। কে জানে ওদের মনে মনে কি শয়তানি রয়েছে, আর কখন কি করে বসে বলা যায় না। তাই যত দ্রুত সম্ভব ওদেরকে নিয়ে প্রাসাদ ছেড়ে চলে যাওয়াটাই ভালো রে মা। জয়া আর মীরা চারুলতার খোঁজ করতে করতে সেখানে পর্যন্ত চলে আসে। দূর থেকে চারুলতা তার বাবা সব কথা শুনতে পায়। দেখেছিস মীরা, দেখেছিস তোর বাবার কাণ্ডখানা একবার দেখেছিস? এই হেমরাজ্য থেকে নিয়ে যাওয়ার জন্য তার কি তারা দেখ। না 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 না, এখন এই বাপ বেটির মাঝে গিয়ে কথা বলা যাবে না, তাহলে হয়তো এখান থেকে ধরে বেঁধে নিয়ে যাবে আমাদেরকে। সুযোগ মতো কাজ করতে হবে, যেন কটা দিন আরাম আয়েসে অন্তত এই হেমরাজ্যে থাকতে পারি, বুঝেছিস তো? এ কি, তুই কাঁদছিস কেন লতা? আমি তোর হয়ে ওদেরকে বুঝিয়ে বলেছি, তারপরও তুই কাঁদিস না। আমার সোনামণি, আমার সোনামণি কোথায় গেল বুড়িমা? ওকে তো আমি এখানে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম। তবে তবে ওই দুষ্ট ডাইনিটা এসে কি আমার সোনামণিকে নিয়ে গেল নাকি? বলো বলো তুমি। এই পাগলের সাথে পাগলের মতো করে চলতে হবে, নয়তো একে তো মানানো যাবে না। না না, সোনামণিকে তো আমি আমার ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। তুই যেখানে ওকে ঘুম পাড়িয়েছিলি ওখানে একটা মস্ত বড় পিঁপড়ে এসে সোনামণিকে কামড়াতে যাচ্ছিল। আমি অমনি পিঁপড়াটাকে মেরে তোর সোনামণিকে আমার ঘরে নিয়ে রেখে এসেছি। দাঁড়া, এক্ষুনি আমি তোর সোনামণিকে এনে তোর কোলে দিচ্ছি। এ কথা বলে বুড়ি লতা পাগলির কাছ থেকে একটু দূরে চলে যায়। একটু পর সেও কাল্পনিক এক শিশুকে মিথ্যে মিথ্যে কোলে করে লতার কাছে এনে দেয়। এই নে, পেয়েছিস তোর সোনামণিকে, এবার শান্ত হতো। হ্যাঁ হ্যাঁ, এবার আমি শান্ত হয়েছি, এবার আমার মনটাও শান্ত হয়েছে। এই তো আমার সোনামণি। কোথায় কোথায় ছিলে তুমি? এতক্ষণ তুমি জানো না তোমার মা তোমায় না দেখে এক মুহূর্ত থাকতে পারে না, তারপরে তুমি কোথায় চলে গিয়েছিলে? কোথায়?
হাই বিধাতা, এই পাগলের সাথে পাগলের মতো কাণ্ড কারখানা না করলে একে শান্ত করা যায় না। সবাই তো এই পাগলটাকে বোঝে না, শুধু ওকে রাগিয়ে দেয়। কিন্তু ওকে রাগিয়ে দিয়ে কি লাভ? পাগল যদি স্বাভাবিক মানুষের মতো সবটা বুঝতেই পারতো তবে সে তো পাগল হতোই না। আর এই মায়ের কোল থেকে নবজাতক শিশু হারিয়ে যাওয়ার বেদনা কতটা, তাই এই লতা পাকলিকে দেখেই বোঝা যায় 18 বছর হয়ে গেল, তাও তাও সে এই শোক ভুলতে পারেনি। শোন মীরা, এই সারু আর ওর বাবাকে কোনো কিছু বলে লাভ নেই। এই সারুও ভীষণ চালাক হয়ে গেছে, তারপরে এখন আবার নতুন নতুন এ রাজ্যের যুবরানীও হয়েছে। কে জানে ওর মনে আবার কি মতলব আটবে আমাদের জন্য। আর আগে সারুর মনে যতটুকু দয়া মায়া ছিল আমাদের করা কাণ্ডে, এখন কিন্তু সেটাও থাকবে না, বুঝছিস তো? তাই বলছি, ওদেরকে কিছু না বলে স্বয়ং রাজামশাইয়ের সামনে গিয়ে এমন কাণ্ড করব না যে রাজামশাই আমাদেরকে আতিথেয়তা দেখানোর জন্য কটা দিন রেখে দেবেন এই রাজ্যে, বুঝেছিস তো? ঠিকই বলেছ তুমি মা। বাবা চলে যায় যাজ্ঞা, আমি আর তুমি এ কটা দিনে রাজ্য ছেড়ে কোথাও যাচ্ছি না। আমাকে তো কটা দিন এ রাজ্যে থাকতে হবে। আমার তো আমও গেল, ছালাও গেল। এদিকে রাজপুত্রের সাথে চারুলতার বিয়ে হলো, ওদিকে রাজেশ বাবু আবার বিয়ে করলো মধুপুরের রাজকন্যাকে, আর ওদিকে ব্যাবলার ক্যাবলার কথা তো বাদই দিলাম। তাই নতুন করে দেখি এই হেমরাজ্যের কাউকে আমার জন্য জোটাতে পারি কিনা। এ রাজ্যে আর কোনো রাজপুত্র থাকুক আর না থাকুক, মন্ত্রীপুত্র সৈন্যপুত্র এরা তো থাকবেই, তাই না? আর শোন মা, তোকে তো আর এক খবর দেওয়াই হয়নি। জানিস আমাদের গায়ের সবাই মিলে আমাকে মোড়ল বানিয়েছে রে। তাই নতুন নতুন মোড়ল হয়ে গায়ের কিছু দায়িত্ব সামলাতে হবে। এখানে থাকলে কি করে চলবে বল? কি বলছো কি তুমি বাবা? এই খুশির খবরটা তুমি আমায় এই এতক্ষণ বাদে দিলে? আচ্ছা বেশ বাবা, প্রয়োজনে তাগিদে তুমি আজ যখন চলে যেতে চাইছো তখন আমি তোমাকে বাধা দেব না, কিন্তু তোমাকে আমায় কথা দিতে হবে যে খুব তাড়াতাড়ি তুমি আর লালু আবার আমার সাথে দেখা করতে আসবে। ঠিক আছে। ঠিক আছে, তবে বাবা চলো রাজবাড়ির অন্দরমহলে চলো। এভাবে রাজপুত্র রাজামশাইকে না জানিয়ে চলে যাওয়াটা তো একেবারে ভালো দেখায় না বাবা। তাই তাদেরকে জানিয়ে সকলে ভোজন সেরে তারপরেই যাবে তোমরা। ঠিক আছে চারুমা, তাই হবে, চল। এই ভাবলা, কোথায় যাচ্ছিস তুই? কোথায় আর যাবো মা, ওই দেখতে পাচ্ছ না আমার প্রাণপ্রিয় বন্ধু ক্যাবলা এসেছে যে। ক্যাবলা আমায় ডাকতে এসেছে, তাই তো আমি আমি ওর সাথে যাচ্ছি। বয়স তো কম হলো না ভাবলা, বিয়েটা তো করতে হবে। তা এইভাবে বাউন্ডুলে হয়ে আর কতকাল ঘুরে বেড়াবে বলতো? আর এই হয়েছে এক আপদ ক্যাবলা, এও তোকে ডাকতে রোজ সকাল সকাল চলে আসে। সারাটা দিন টোটো করে ঘুরে বেরিয়ে রাত হলে গুটি গুটি পায়ে বাড়িতে আসিস, আর মাঝে মাঝে এ আপদকেও নিয়ে আসিস আমার এই বাড়িতে গান্ডে পিণ্ডে গেলানোর জন্য। বেজারে, আমি আগে বুঝতে পারিনি যে তোদের বাড়িতে আসায় তোর মা এতটা অপছন্দ করবে। তুই আমায় আগে বলে দিতে পারতিস, তাহলে আমি তোদের বাড়িতে এসে তোর মাকে শুধু শুধু বিরক্ত করতাম না। কাঁদিস না তুই ক্যাবলা। আর মা, তুমি তুমি ক্যাবলাকে এমন করে বলছো কেন? সেদিন ওকে এভাবে বলেছো, ওর বুঝি কষ্ট হয় না মা? ওর কেউ নেই বলে তোমরা সবাই ওকে এভাবে লাঞ্ছনা বাঞ্ছনা করতে পারো না?
আমি কি পুরো গায়ের লোকের কষ্ট দেখার দায় মাথায় নিয়ে বসে আছি নাকি যে সবার কষ্ট দূর করব? একে আমি তোর চিন্তায় চিন্তায় বেসামাল, এত বড় হয়েছিস নিজের পায়ে দাঁড়ালি না, আর এরপর তো তোর সাথে কোনো বাড়ির মেয়ে আসতে চাইবে না। কি বলছো কি মা? আমি আমি আমার নিজের পায়ে তো দাঁড়িয়ে আছি। আমি কি ক্যাবলার পায়ে দাঁড়িয়ে আছি নাকি? এই দেখো মা, আমার পা দুটো এই শটাং হয়ে দাঁড়িয়ে আছে। তোমার চোখে নেওয়া হয়েছে নাকি মা? দূর, সকাল সকাল তোমার সাথে বাজে কথায় মুখ লাগিয়ে ও মনটা খারাপ হয়ে গেল। এই ক্যাবলা, চল চল, আমরা যে কাজে যাচ্ছিলাম সে কাজে যাই। এ কথা বলে ভ্যাবলার ক্যাবলা বাড়ি থেকে বেরিয়ে যায়। এতদিন তো ভাবতাম ওই লোভী মেয়ে মীরা আমার ছেলেটাকে জাদু করেছে, তাই আমার ছেলেটা ওই মীরার প্রতি আসক্ত হয়ে আছে। এখন তো দেখছি উল্টো, এই ক্যাবলা আমার ছেলেটাকে শুধু জাদুই নয়, রীতিমতো বশ করেও ফেলেছে। বাবা রাজপুত্র, তুমি তো দেখছি চটে গেলে। চটে গিয়ে তো ভালোই হলো, নিজের বইয়ের সম্পর্কে ভালোবাসার বহিঃপ্রকাশও করছো তোমার মুখের ভাষা দিয়ে। কিন্তু একটা কথা আছে জানো তো, চোরের মায়ের বড় গলা। আদৌ তোমার আর চারুলতার মধ্যে সত্যি সত্যি কোনো ভালোবাসার সম্পর্ক আছে তো রাজপুত্র? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কারণ মানুষ ঘুমের ঘরে যেটা বলে সেটা সত্যিই বলে। আর ঘুমের ঘরে তোমার মুখে আমি শুনেছি তুমি আর চারুলতা সবার সামনে যে সম্পর্ক দেখাও, আসলে ভেতরে ভেতরে তোমাদের সম্পর্কটা এতটা সহজ নয়। এমনকি তোমরা একই ঘরে থাকা সত্ত্বেও চারুলতার নিচে বিছানা করে ঘুমায়, আর চারুলতার মধ্যে ভালোবাসা নামক কোনো ছিটে ফোঁটা নেই বলেই তুমি গলা উঁচিয়ে উঁচিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছ রাজপুত্র। রাজকন্যা জেসমিন, তুমি তোমার নিজের মুখে লাগাম টানো। রাজকন্যা জেসমিন রাজপুত্রকে তার অপমানজনিত কথা ছুড়ে দিয়ে রাগান্বিত করে ফেলে, আর তখনই চারুলতা রাজপুত্রের কক্ষে প্রবেশ করে। অনেকটা বেলা হয়ে গেছে, রাজপুত্রের শরীরের কি অবস্থা সেটাও তো জানা হলো না। এখনো কি সে পড়ে পড়ে ঘুমাচ্ছে? জ্বর আসেনি তো? যাই, আমি কি একবার তার শরীরের অবস্থা দেখে আসি। এ কথা বলে চারুলতা রাজপুত্রের কক্ষের দিকে যাবে, তখনই রাজেশ এসে পড়ে। বাবা, সকাল সকাল সূর্যটা আজ কোন দিকে উঠেছে? সকাল হতে না হতেই আমার আকাঙ্ক্ষিত সুন্দরীর দেখা পেলাম। যে সুন্দরীর দেখা পেতে চেয়েছিলাম আমি প্রতিটি সকালে। সূর্যটা রোজ যেদিকে ওঠে আজও ঠিক সেদিকেই উঠেছে রাজেশ বাবু। তবে আমি আপনার সাহসের তারিফ করি। আপনার সাহস হয় কি করে হেমরাজের যুবরানীকে নিয়ে এমন বাজে মন্তব্য করার? আর দ্বিতীয়বার ভুলেও আপনি আমার পথ আটকানোর চেষ্টা করবেন না। এ কথা বলে চারুলতা রাজপুত্রের কক্ষের দিকে চলে যায়। বাবা চারুলতা, তোমার সৌন্দর্যের সাথে সাথে তেজটাও দেখে আগের মতোই আছে, তবে হেমরাজ্যের যুবরানী হওয়াতে দেখছি তেজটা আরো দ্বিগুণ হয়েছে। তবে তোমার এই অহংকারের রূপের তেজ আমি এক মুহূর্তে ভেঙে দিতে পারি, কিন্তু সেটা আমি করব না। ধীরে ধীরে তোমায় আমি আমার প্রতি আকৃষ্ট করব। তোমার সৌন্দর্য দেখে আমি যতটা তোমার প্রতি আকৃষ্ট হয়েছি তার চেয়ে বেশি আকৃষ্ট হই তোমার এই তেজ দেখে। তোমার এই তেজ আমায় তোমার প্রতি ভীষণ ভীষণ মাতাল করে তুলেছে চারুলতা। এ কি রাজপুত্র, আপনি এভাবে রেগে আছেন কেন? ঘুম থেকে উঠে কি হয়েছে কি আপনার? বাহ, চারুলতাও দেখছি চলে এসেছো। তা কাল রাতের ঘুমটা কেমন হলো চারু? মেঝেতে শুয়ে নিশ্চয় তোমার শরীর ব্যথা হয়ে গেছে। এ কি রাজকন্যা জেসমিন এসব কি বলছে? আমি
আমি যে রাজপুত্রের কক্ষে থাকলেও মেঝেতে বিছানা করে ঘুমাই, সে কথা রাজকন্যা জেসমিন কি করে জানতে পেরে গেল? আমি তো খুব সকালে উঠেই বিছানা সরিয়ে ফেলেছি। তবে রাজপুত্র নিজে কি রাজকন্যা জেসমিনকে এ কথা বলেছে? রাজকন্যা, রাজকন্যা, এ কি রাজকন্যা? আমি সেই সকাল থেকে সারা প্রাসাদ তোমায় খুঁজে বেড়াচ্ছি, আর তুমি কি না সকাল সকাল তোমার পুরনো নাগরের কক্ষে চলে এসেছো? মুখ সামলে কথা বল শয়তান। তোর ভাগ্য ভালো, কাল থেকে এখন অবধি ঘটে যাওয়া সব কাণ্ড কারখানার পরও আমি তোকে এখানে আমার এই প্রাসাদে অবস্থান করতে দিচ্ছি। অনাকাঙ্ক্ষিতভাবে রাজকন্যা জেসমিনের সাথে তোর বিয়ে হয়, তোকে আমি ছেড়ে দিয়েছি। নিজের সীমা লঙ্ঘন করলে আমি এরপর ভুলে যাব যে রাজকন্যা জেসমিনের সাথে তোর বিয়ে হয়েছে। রাজপুত্র, তুমি এভাবে রেগে গেলে কেন? এখন তো আমরা ধরতে গেলে আত্মীয় হয়ে গেছি। আত্মীয়ের সাথে এভাবে কেউ কথা বলে নাকি? আর তাছাড়া এখন আমি আর রাজকন্যা জেসমিন দুজনই তোমাদের রাজপ্রাসাদের আত্মীয়, আর তোমাদের উচিত আমাদেরকে যথাযথভাবে সমাদর করা। আমি আর আপনি এই রাজ্যের আত্মীয়? মানে আপনি রাজ্যের আত্মীয় হতে চাবেন কেন? আপনার সাথে আমি বিয়েটা তো মানিই না, আর কোনোদিনও মানবো না। আর আপনি আমার নাম ধরে ডেকে ডেকে এখানে এসেছেন কেন? কি চাই আপনার আমার কাছে? আর আপনার সাথে আমার কোনো ধরনের কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। চলে যান এখান থেকে। আমার প্রিয় সহধর্মিনী, তুমি এইভাবে রেগে যাচ্ছ কেন? আমি তোমার খোঁজ করব না তো কার খোঁজ করব শুনি? বিয়ের পরের দিন তো স্বামী তার নববিবাহিতার স্ত্রীকে চোখে হারাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ছি, নোংরা লোক কোথাকার! নিজের ভাষা সংযত করুন বলছি। আমার কাছে গচ্ছিত যেসব পয়সা কড়ি ছিল সেগুলোই তো ভেঙে ভেঙে খাচ্ছি। এগুলো দিয়ে খেলে বেশ কটা দিন যাবে বই কি, কিন্তু এই বসে বসে খেয়ে অন্ন ধ্বংস করার ইচ্ছে তো আমার কোনো কালেই ছিল না গো। কি যে করি, কি থেকে কি হয়ে গেল সব কিছু কেমন যেন। ছিলাম রাজা, রাতারাতি হয়ে গেলাম প্রজা। কেউ সম্মান তো দূরের কথা, আমার সামনে এসে যে কেউ স্যাঁচা করবে তারও জো নেই। আদেও কি কোনোদিন আর এই সম্মানটা ফিরে পাবো আমি? সব হয়েছে ওই বজ্জাত ছেলেটার জন্য। আমার ওই ছেলেকে আমি আজীবনেও ক্ষমা করবো নে, ওকে তো আমার বাড়িতে কোনোদিন উঠাই দেবো নে। এই শুনেছিস, কানা ঘষা শুনতে পেলাম আমাদের চারুলতার সাথে ওই হেমরাজ্যের রাজপুত্রের নাকি সত্যি সত্যি বিয়ে হয়েছে রে। রাজপুত্র আমাদের চারুলতাকে তার রাজ্যে নিয়ে গিয়ে বিয়ে করেছে রে, আর হেমরাজ্যের যুবরানী বানিয়েছে। আমি উড়ু উড়ু লোকের মুখে এমন কিছু শুনতে পেলাম সকাল হতেই, কিন্তু কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না রে। এ কথা কি সত্যি আদেও? রাজপুত্র কি সত্যি আমাদের চারুলতাকে বিয়ে করেছে? লোকগুলো কি বলছে কি, যা বলছে সেটা কি আদেও সত্যি? ওই চারুলতার সাথে সেই রাজপুত্রের বিয়ে হয়েছে, হবে নাই বা কেন? চারুলতা আর ওর বাবার কপাল তো সোনায় সোহাগা। এদিকে ওর বাবা আমার মোড়লের সম্মানটুকু কেড়ে নিয়েছে, আর চারুলতা রাজপুত্রের সাথে বিয়ে করে হেমরাজের মতো এক বড় রাজ্যের যুবরানী হয়েছে। বাবা বাবা বাহ, কি কপাল ওদের! যাকে ও সব কথা শুনে আমার আর কোনো কাজ নেই, আমি বরং বাড়িতে ফিরে যাই। ও দাদা, আমি তো আবার খবর পেলাম গো, গরম গরম খবর। শুধু চারুলতার সাথে রাজপুত্রর বিয়ে হয়েছে, ব্যাপারটা কিন্তু সেটা নয়। শুনলাম আমাদের রাজ্যের রাজকন্যা জেসমিনের সাথে নাকি ওই রাজপুত্রের বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই মণ্ডপে রাজকন্যা জেসমিনের সাথে বিয়েটা ভেঙে যায়। চারুলতার সাথে বিয়ে হয়েছে রাজপুত্রের, আর মোড়লের ছেলে ওই রাজেশ নাকি আবারও চারুলতাকে তুলে আনতে ওই হেমরাজ্যে গিয়েছিল গো। আর কিভাবে জানো রাজকন্যা জেসমিনের সাথে তার বিয়ে হয়ে গিয়েছে। এরপর মোড়ল মশাই লোকের বলা বলি কথা শুনে সে আকাশ থেকে জমিনে পড়ে, এগিয়ে গিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলে, কি এ সব কি বলছে কি? এ আবার সত্যি নাকি? কি জানি, লোকের মুখে কথা শোনা সত্যি
সত্যি কি মিথ্যা অত শত জানি না বাপু, কিন্তু আপনার ছেলেকে সত্যি কোনো বিশ্বাস নেই, বুঝলেন তো? সে চারুলতাকে তুলে আনতে ওই ওই হেমরাজে যেতেও পারে, তবে রাজকন্যা জেসমিনের সাথে তার বিয়েটা হয়েছে এটা কিন্তু সত্য ঘটনা। আরে সত্যি হলে একটা না একটা সময় সব জানাজানি হবেই। এখন এসব কানা ঘোষা বাদ দিয়ে যার যার কাজে চলো তো। লোকগুলো এসব কি বলে গেল? সব কিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাজেশ আছে কোথায়? রাজেশ আবার কি কাণ্ড বাঁধিয়েছে? যুবরানী চারুলতা, তোমার বাবার বাড়ির লোকের সকালের ভোজনের সবকিছু ঠিকঠাক মতো হয়েছে তো? দেখো তাদের আতিথেয়তার যেন কোনো ত্রুটি না থাকে। জি মহারাজ, সকলেরই সকালের ভোজন ঠিক মতো হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমার বাবা মা সবাই হেমরাজ্য থেকে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেবে মহারাজ। তারা আপনার অনুমতির অপেক্ষা করছে। কি বলছো কি? কালই তো এলেন ওনারা। বেয়াই মশাই, কটা দিন হেমরাজ্যে থেকে যান। অত দূরের পথ চলে গেলে আবার কবে আসবেন তার কোনো ঠিক আছে নাকি? না না রাজা মশাই, এখন গায়ে ফিরে যাওয়াটাই আমার উত্তম। সবে নতুন মোড়ল হয়েছি, এখন গায়ে যাওয়াটাই উত্তম। এখানে থাকার হাত নেই যে আমার হাতে। তবে আমি কথা দিচ্ছি, আমি খুব শীঘ্রই আবার আসবো চারুলতা মাকে দেখতে। মহারাজ, আপনার নতুন কুটুমের সাথে কথা শেষ হলে আমি কি আপনার সাথে দুটো কথা বলতে পারি? অবশ্যই রানী, কিন্তু এভাবে বলছো কেন? না মানে, আপনি যেভাবে ব্যস্ত আছেন দেখতে পাচ্ছি, তাতে করে মনে হচ্ছে আপনার কাছ থেকে অনুমতি নিয়েই কথা বলতে হবে। যাকে আমার দাদার রাজকন্যা জেসমিন ইতিমধ্যে হেমরাজ্য ত্যাগ করে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনি তাদেরকে বিদায় জানালে তারাও রওনা দিতে পারে। সে কি? আমি তো তোমায় সকালেই বলে দিলাম যে সবার সঙ্গে আমি আগে কথা বলবো, তারপর তারা আমার হেমরাজ্য থেকে যাবে। আমার সেসব কথা হয়তো তোমরা ভালোভাবে বোঝোনি। যাও রানী, সকলকে রাজদরবারে ডেকে নিয়ে এসো। ঘুমের ঘরে কি থেকে কি বলে ফেলেছি, আর রাজকন্যা জেসমিন কি বা শুনে ফেলেছে। মনটার ভেতরে এমন খচখচ কেন করছে? তবে রাজকন্যার কথা শুনে মনে হলো আমার এতদিনের লুকিয়ে রাখা কথা সব সত্যিটা জেনে গেছে। সে যেটা বলছে সেগুলো তো কোনোটাই মিথ্যা নয়, কিন্তু তার কাছে ধরা দিলেও চলবে না। আচ্ছা, সকলে যখন আমার আর চারুলতার বিয়ে নিয়ে বলছিল, তখন চারুলতা কেন তাতে বাধা দিল না? চারুলতা তো জানতো তার সাথে আমাদের বিয়ের সম্পর্কটা সম্পূর্ণ মিথ্যে। তবে সে কেন বাধা দিল না? তবে তার মনেও কি আমায় বিয়ে করার জন্য তীব্র ইচ্ছা ছিল? মার্জনা করবেন রাজপুত্র, মহারাজ এক্ষুনি আপনাকে রাজদরবারে ডেকে পাঠিয়েছে। সেখানে মহারানী, মধুপুর রাজ্যের রাজা, মহারাজ, রাজকন্যা জেসমিন, এমনকি যুবরানী চারুলতা সহ সকলেই উপস্থিত রয়েছে। জরুরি বৈঠক ডেকেছেন মহারাজ, আর তাই আপনাকে সেখানে উপস্থিত হতে বলেছেন খুব শীঘ্রই। তুমি যাও দাসী, আমি আসছি। এই তো রাজপুত্রও চলে এসেছে। এসো রাজপুত্র, এই রাজদরবারের সকলে তোমার অপেক্ষাই করছিল। তুমি যখন চলেই এসেছো, তখন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক। বলুন পিতামশাই, আপনি কোন গুরুত্বপূর্ণ আলাপ করতে সকাল হতে না হতেই সকলকে ডেকেছেন? আমার মনের ভেতরটা এমন খচখচ করছে কেন? রাজামশাই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করতে চাইছেন। ওই শয়তান রাজেশ বাবুটা তো এখনো এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। সে আবার এই রাজবাড়ির আনাচে কানাচে ঘুরে ফিরে কোন ফোন দিয়ে আসছে কে জানে। রাজামশাইয়ের কথা মতো সবাই এখানে উপস্থিত হলেও রাজকন্যা জেসমিনকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সেই বা কোথায়? আপনি এইভাবে আমার হাত টেনে ধরেছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি, অসভ্য লোক কোথাকার। আমি কিন্তু এক্ষুনি চিৎকার চেঁচামেচি করে এখানে লোকজন জড়ো করব, তারপর আপনাকে হেমরাজের কারাগারে বন্দি করার ব্যবস্থা করব, এই হেমরাজের মহারাজকে বলে। এইভাবে বলো না, কি লজ্জা, কি লজ্জা। বিয়ে করা বউয়ের হাত ধরেছি বলে সে কিনা চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করবে। ডাকো না, সবাইকে ডাকো, দেখি কে আমায় এই অপরাধে কারাগারে নিক্ষেপ করে।
আপনার মতলবটা কি শুনি? আপনি শুধু শুধু কেন এভাবে আমাকে জোর জবরদস্তি করে আমাকে এখানে আটকে রেখেছেন? ওদিকে মহারাজ তো রাজদরবারের সকলকে ডেকে পাঠিয়েছেন। আপনি কি শুনতে পাননি সে কথা? শুনেছি বলেই আমি তোমার হাত ধরেছি আমার প্রিয় সহধর্মিনী। কারণ ওই রাজদরবারে গিয়ে কি আলাপচারিতা হবে সে সব কিছু আমার জানা। ওখানে নেওয়ার সিদ্ধান্তের আগে আমার এবং তোমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে, মহা সিদ্ধান্তে। সেসব ঠিক না করে ওইখানে তো যেতে দিলে চলবে না তোমায়, তাই তো হাত টেনে ধরেছে এভাবে। মহাসিদ্ধান্ত মানে কি বলতে চাইছেন কি আপনি? খোলসা করে বলুন। ও মা শোনো, এই রাজদরবারে কি বৈঠক হবে আর কি আলাপ হবে তা আমি জানি না, তবে আলাপ শেষে কোনো মতে যেন বাবা আমাদেরকে নিয়ে না যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু তুমি করে রেখো। হ্যাঁ, কতবার করে মনে করিয়ে দিতে হবে বলতো? আমার সব মনে আসে, আর সব কিছু আমি আগে থেকে ভেবে রেখেছি। আগে দেখেই না এখানে কি হয়। রাজামশাই, আপনি মার্জনা করে আপনার আলাপ জলদি সারুন। আমাকে যত দ্রুত সম্ভব মধুপুর রাজ্যে ফিরে যেতে হবে। এমনিতেই রাজকন্যা জেসমিনের বিয়ে নিয়ে আমি আমার রাজ্যের সমস্ত কাজ এলোমেলো করে হেমরাজ্যে এসে বসে আছি। তবুও যদি আমার রাজকন্যার সাথে রাজপুত্রের বিয়েটা হতো তবে আমি নিশ্চিন্তে মধুপুর রাজ্যে ফিরে যেতে পারতাম, কিন্তু সেসব তো আর হলো না। এ কথা বলে মধুপুর রাজ্যের রাজামশাই এক দীর্ঘশ্বাস ফেলে। অমনি রানী মধুবালা বলে ওঠে, কত আশা করে তোমাকে আর রাজকন্যা জেসমিনকে আমি হেমরাজ্যে নিয়ে এসেছিলাম। আমি কোনোদিনও কল্পনা করিনি দাদা যে এখান থেকে তোমাদেরকে এভাবে বুক ভরা কষ্ট নিয়ে চলে যেতে হবে। রানী, তুমি যদি এভাবে উতলা হয়ে ওঠো তাহলে আমি কি করে সবটা সামাল দেই বলো তো? আসলে এখানে যেসব ঘটনা ঘটেছে তার কোনো কিছুতেই আমাদের কারোরই হাত ছিল না। উপরওয়ালার ইচ্ছেই সবটা হয়েছে। আর তাছাড়া সেখানে তো আমরা সকলেই উপস্থিত ছিলাম। তবে মধুপুর রাজ্যের রাজামশাই বোধহয় আমাদেরকে ভুল বুঝছেন। তিনি মনে করছেন যে এতে হয়তো আমাদের গোপনে কোনো যোগসূত্র রয়েছে, কিন্তু না মধুপুর রাজ্যের রাজামশাই, আমি সত্যি বলছি এখানে আমি বা আমার রাজপুত্রের কারোরই কোনো হাত ছিল না। আমি সবটা খোঁজ নিয়ে তবেই বলছি। আপনার রাজকন্যা জেসমিনের সাথে যার বিয়ে হয়েছে তার বাড়ি আপনাদের মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রামে। যুবরানী চারুলতার বাড়িও সেখানে। যতদূর শুনেছি রাজেশ নামের ওই ছেলেটা যুবরানী চারুলতাকে বহুদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছে, আর তারপরে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার মতলব করেই বিয়ের আসরে বর সেজে এসেছিল সে। কিন্তু ভুলবশত তার সাথে রাজকন্যা জেসমিনের বিয়েটা হয়ে যায়। এখানে আর আমাদের কারোরই কিছু করার ছিল না। বাবা, আপনি দেখছি সবটাই জানেন মহারাজ। এই এক রাতে এত কিছু ঘটে গেল, আপনি কি করে জানলেন সবটা? শুনে তো আমার মনে হচ্ছে আপনি সত্যি আগে থেকে সবটা জেনে বুঝে কাজ করছেন। না না, আর এক মুহূর্ত নয়। আমি এক্ষুনি রাজকন্যা জেসমিনকে নিয়ে আমার রাজ্যে ফিরে যাব, আর তারপর পাল্টা প্রতিশোধ তো আমি নেবই নেব। তখনই রাজকন্যা জেসমিন আর রাজেশবাবু রাজদরবারে প্রবেশ করে। দুঃখিত পিতামশাই, আপনি আজ মধুপুর রাজ্যে ফিরে গেলেও আমি বা আমার স্বামী কেউই আজ মধুপুর রাজ্যে ফিরে যেতে পারবো না। আমি তো সেটাই বলতে চাইছিলাম। তুমি কিছু বোঝাও তোমার পিতামশাইকে রাজকন্যা জেসমিন। তিনি তো কিছুতেই কিছু বুঝতে চাইছেন না। জেসমিনের এমন কথায় রাজদরবারে উপস্থিত সকলেই অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। তারপর সবার অবাক দৃষ্টি উপেক্ষা করে জেসমিন আবারও বলে ওঠে, না মানে আমি পিসিমার কাছ থেকে যতদূর শুনতে পেয়েছি হেমরাজ্যের রাজামশাইয়ের ইচ্ছে নয় যে বিয়ের পর আমি আর আমার স্বামী এই হেমরাজ্য থেকে চলে যাই। এসব তুমি কি বলছো কি রাজকন্যা জেসমিন? তুমি আর তোমার স্বামী এই হেমরাজ্যে থেকে যেতে চাও? তার মানে তুমি এই বিয়েটাকে মেনে নিয়েছো? কিন্তু সকালেও যে কি আজও মীরাদের বাড়িতে তালা দেওয়া? মীরারা কোথায় গেল? মীরার বাবা মা কাউকে তো দেখতে পাচ্ছি না। এভাবে হুট করে ওরা কোথায় উধাও হয়ে গেল?
নাকি ওই ভ্যাবলা ক্যাবলা আবার কিছু করেছে মীরাদের সাথে? অমনি অমনি তাই না? আমাদেরকে দোষ দেওয়া হচ্ছে বুঝি? আমরা তোমাদের কি করেছি বলো তো ময়না? যে কোনো একটা কিছু হলেই তোমরা শুধু আমার আর ক্যাবলাকে দোষ দেওয়ার জন্য খুঁজে পাও, তাই না? এরপর পেছন থেকে তারা হঠাৎ করে কথা বলে ওঠায় ময়না বেশ ভ্যাবাচেকা খেয়ে যায়। এ কি, তুমি তুমি আর ক্যাবলা এখানে আসলে কখন? আর আমার পেছনে কতক্ষণ ধরেই বা দাঁড়িয়ে আছো? আর এই মীরাদের বাড়িতেই বা কি করতে এসেছিলে? ও বুঝেছি, মীরার খোঁজ করতে এসেছো বুঝি। আচ্ছা, সকাল সকাল আমার আর মীরার এত খোঁজ নিয়ে কি সুখ পাও তোমরা বলো তো? কি সুখ পাই মানে? তোমরাই তো আমাদের জীবনের বড় সুখ ময়না, সে কথা তোমরা জানো না? তোমাদের দুজনকে ছাড়া আমরা দুজন যে বাঁচতে পারবো না ময়না। তোমাদের জীবনটা যেন বিনি সুতায় বাঁধা হয়ে গেছে। ঠকজচ্চর কোথাকার, তোমাদের কোনো কথাই আমি বিশ্বাস করি না। তোমরা কাউকে ভালোবাসো না। তোমরা আমাকে আর মীরাকে দুজনকেই ঠকিয়েছো। শরত চোখের সামনে থেকে আমাকে বাড়িতে যেতে দাও। এ কথা বলে ময়না রেগে মেগে গট গট করে পা ফেলতে ফেলতে বাড়ির দিকে চলে যায়। ক্যাবলার ভ্যাবলাও তেমন নাছোড় বান্দা। ময়নার পিছু নিতে নিতে তারা বলতে থাকে, ময়নাটা আমাদের কিছু না জানিয়ে এভাবে উধাও হয়ে গেল। আর এখন বাকি রয়েছে তুমি তুমি আমাদের সাথে এমন করছো। তুমি বিশ্বাস করো ময়না, তুমি এখন আমাদের দুজনের কাছে ফিরে না আসলে এক্ষুনি আমি আর ক্যাবলা আত্মহত্যা করবো। আর আমাদের জীবন বিসর্জনের জন্য দায়ী থাকবে তুমি মীরা, তুমি। এই ভাবলা, এসব কি বলছিস কি তুই? আত্মহত্যা করবি মানে? এখানে আত্মহত্যা কোথায় করবি তুই? মন চাইলে সবকিছুই সম্ভব, সব পরিস্থিতিতে করাই সম্ভব। আমি প্রয়োজন হলে লিচু গাছের সাথে গলায় দড়ি দেবো রে ক্যাবলা। আর তুই জলে গিয়ে ডুবে মর, যা যা। কিন্তু আমি তো সাঁতার পারি না রে। আমাকে শুনিয়ে শুনিয়ে নাটক করা বন্ধ করো তোমরা। একজন কচু গাছের সাথে গলায় দড়ি দিচ্ছে, বলি কচু গাছের সাথে তোমাদের ওই হাতির মতো দেহটা কোথায় ঝোলাবে তোমরা বলো তো? আর একজন তো পানিতে ডুবে আত্মহত্যা করার আগেই বলছে যে সে সাঁতার জানে না। তার মানে কারো সত্যি সত্যি মরার ইচ্ছে নেই। শুধু শুধু এসব করে আমাদের মন গলানো যাবে না, বুঝলে তো? এত বড় কথা, আমাদের আত্মহত্যা করার ইচ্ছেটাকে নিয়ে এই এত বড় কথা বললে তুমি ময়না? ঠিক আছে, এক্ষুনি তোমার সামনে এই জলজান্ত দুটো মানুষ লাশ হয়ে যাবে, তুমি দেখে নিও। এই ক্যাবলা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? শিগগিরই গিয়ে জলে ঝাঁপ দে বলছি। আমিও আসছি, যা যা। যে কথা সেই কাজ। অমনি ভ্যাবলা আর ক্যাবলা দৌড়ে গিয়ে পাশে থাকা জলাশয়ে ঝাঁপ দেয়। কিন্তু পচা বাসি ময়লা ফেলায় নর্দমার জলাশয়ে হাঁটু সমান জলও না থাকায় ভ্যাবলা আর ক্যাবলা কাদায় মাখামাখি অবস্থায় হয়ে যায়। ওদের কাণ্ড দেখে ময়না খিলখিল করে হাসতে থাকে। এখন এখানে যদি মীরা থাকতো না, তাহলে কি মজা না হতো। না না পিতামশাই, আর কোনো কথা নয়। আপনি আজই মধুপুর রাজ্যে ফিরে যান, কারণ রাজ্যে ফিরে আপনার অনেক কাজ রয়েছে। আমরা কটা দিন পরেই মধুপুর রাজ্যে ফিরবো। হ্যাঁ দাদা, এখন এইভাবে রাজকন্যা জেসমিনকে নিয়ে গেলেও আমি মন থেকে সেটা মেনে নিতে পারবো না। নিজেকে বড্ড অপরাধী লাগবে আমার। তাই বলছি, রাজকন্যা জেসমিন আর কটা দিন এখানে থেকেই যাক। পরিস্থিতি স্বাভাবিক হলে না হয় আমি ওকে গিয়ে আবার দিয়ে আসবো। এটা কি হচ্ছে? এই রাজকন্যার রাজেশ দুটোই তো এখন এই রাজ্য আর চারুলতার জন্য ক্ষতিকর, কারণ এরা থেকে যাওয়া মানে বিপদ আশেপাশে থাকা। মনে মনে এই ভয়টাই পাচ্ছিলাম আমি। তাহলে ওই কথাই রইল, রাজকন্যা জেসমিন আর তার নববিবাহিত স্বামীকে সঙ্গে করে এ রাজ্যে আর কটা দিন থেকে যাক, আর আপনি আপনার রাজ্যে ফিরে যেতে পারেন। এখন আর আমি কোনো আপত্তি করব না। আর বেয়াই মশাই, আপনারাও তো চলে যেতে চাইছেন গুরুত্বপূর্ণ এক দরকারি কাজে। ঠিক আছে, তবে আপনারা খুব শীঘ্রই আবার হেমরাজ্যে বেড়াতে আসবেন। আমন্ত্রণ রইল সর্বক্ষণের জন্য। আজ্ঞে রাজামশাই। মা চারুলতা, তাহলে এবার তুই আমাদের খুশি মনে বিদায় দে মা। ঠিক আছে বাবা, সাবধানে যেও।
এই মুখ পুরি এখনো চুপ করে দাঁড়িয়ে আসিস কেন? তোকে যেভাবে বলেছিলাম সেইভাবে কাজ কর। সেই কাজ করতে এক্ষুনি আরম্ভ করে দে, নইলে তো এখন আমাদের এই হেমরাজের সদর দরজা পেরিয়ে যেতে হবে রে। জয়ার কথা শোনা মাত্রই মীরা তার পেট দু হাতে চেপে ধরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে আর মীরার তালে তালে জয়াও বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে, ও মীরা, এ কি হলো তোর মা? মনে হয় রাজবাড়ির কুটুম আদর পেয়ে অনেক খেয়ে ফেলেছিস। কত করে বললাম সকাল সকাল অত কিছু খাস নে, শুনলি না তো আমার কথা কানা। এখন দেখলি তো ঠিক তোর বদহজম হয়ে গেছে। এখন পেট খারাপ বলা মেয়েটাকে নিয়ে আমি কি করে ওই দূরের পথে রওনা দেব, আমি সেটাই তো বুঝতে পারছি না। আপনারা কি পাগল হয়েছেন নাকি? এরকম এক অসুস্থ মেয়েকে নিয়ে কি করে দূরের উদ্দেশ্যে রওনা দিবেন? প্রয়োজন হলে বেয়ায় চলে গেলেও আপনারা দুজন থেকে যান হেমরাজ্যে। মেয়েটা সুস্থ হওয়ার পর না হয় বাড়িতে ফিরে যাবেন আপনারা। যাও, তোমার মা আর বোনকে নিয়ে কক্ষে যাও চারু। এই কি, রাজপুত্র এভাবে পায়চারি কেন করছে? তার মুখ দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে। একে রাজকন্যা জেসমিন আর রাজেশবাবু দুজনেই এই রাজপ্রাসাদে থেকে গেল, তারপরে ওদিকে মা আর মীরাও থেকে গেল। বিপদের উপর বিপদ যেন। ওদের কাউকেই তো আমি নিজেই ভরসা করতে পারি না। তাহলে তো রাজপুত্রের চিন্তা হওয়ার কথা। চারুলতা, তুমি কখন এসেছো এখানে? এসেছো যখন দাঁড়িয়ে আছো কেন? না, তেমন কিছু না, এমনিতেই। তুমি এমন আমতা আমতা কেন করছো? কিছু বলবে? না রাজপুত্র। ও আচ্ছা, তবে তোমার সাথে আমার কথা আছে। এই রাজপ্রাসাদে তোমার মা আর বোনের থেকে যাওয়াটা আমি মোটেও সুবিধার চোখে দেখছি না। আর তারপরও রয়েছে রাজকন্যা জেসমিন ও রাজেশবাবু, ওরা তো আরও বিপজ্জনক। কে জানে এরা কখন আবার কোন ওসিলায় কার ক্ষতি করার ফন্দি আটে। তাই বলছে আমাদেরকে খুব চোখ কান খোলা রাখতে হবে। আর তুমি এখন হেমরাজ্যের যুবরানী, তোমার নিজেরও খেয়াল রাখতে হবে, সাথে সাথে এই রাজ্যের ভালো মন্দটাও তো এখন থেকে দেখতে হবে, তাই না? তোমার থেকে এটাই আমি আশা করব, তুমি তোমার বিচক্ষণতা দিয়ে আগামী দিনের পথ চলবে। চারুলতা মাথা নিচে করে রাজপুত্রকে হ্যাঁ সূচক উত্তর জানায়। আমি অবশ্যই প্রাণপণ চেষ্টা করব এই হেমরাজ্যের প্রজাদের আর আপনাদের সবার ভালো মন্দ দেখার। ঠিক আছে, তবে তুমি এখন বিশ্রাম করো, আমি আসছি। কথা বলে রাজপুত্র সেখান থেকে চলে যায়। রাজপুত্র যখনই আমায় এই রাজ্যের যুবরানী বলে সম্বোধন করলো, তখনই কেন যেন মনে হলো তার সাথে সম্পর্কটা যেন আমার জনম জনমের। আর 5 জনের মতো স্বাভাবিক দম্পতির মতোই সম্পর্ক আমাদের। কাকা ঘুমালো, পাড়া চড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? মেয়েকে ঘুম পাড়ানো হলো বুঝি, এখন এই খাবারগুলো খেয়ে নে। কে জানে কতক্ষণ ধরে অভুক্ত আছিস তুই, তাই বলে বাড়ি থেকে তোর জন্য এই খাবার নিয়ে এলাম। আস্তে আস্তে বুড়িমা, দেখছো তো আমার মেয়েটা সবে মাত্র ঘুমিয়েছে। জেগে গেলে এক্ষুনি কান্নাকাটি শুরু করে দেবে। এমনিতে আমার মেয়ের ঘুমটা না বড্ড হালকা, একটু শব্দ হলেই জেগে যাবে। কথা বলো না, জানো তো ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এখন আমার কত কাজ, এক রাজ্যের কাজ পড়ে আছে। মেয়েটা ঘুমিয়ে থাকতে থাকতে সব কাজ করে ফেলতে হবে আমাকে। আচ্ছা বেশ, তোর মেয়েকে তুই পাশে শুইয়ে দে, তারপরে খাবারগুলো খেতে খেতে আমার সাথে একটু গল্প কর। কতদিন তোর সাথে গল্প করি না বলতো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে, বলো কি গল্প করবে তুমি? এরপর লতা তার কাল্পনিক মেয়েটাকে মাটিতে শুইয়ে দেয়। মনে মনে সে ভাবে যেন তার মেয়েকে নরম তুলতুলে গদিওয়ালা বিছানায় ঘুম পাড়িয়েছে। এ কি যুবরানী, আপনি এখানে এসেছেন কেন? আর এই গরুটাকে আপনি নিজের হাতে কেন খাওয়াচ্ছেন কষ্ট করে? দিন, আমি গরুটাকে খাওয়াচ্ছি। না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আর তাছাড়া লালু তো আমার পোষা গরু, ওর নাম লালু। ওকে তো আমি এতদিন নিজে হাতেই খাইয়ে এসেছি, আজও ওকে খাওয়াতে আমার কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু রাজামশাই যদি জানতে পারে আপনি এখানে এসেছেন, তবে তিনি হয়তো আমাদেরকে রাগ করবেন। না না, তোমাদের কোনো ভয় নেই, আমি রাজামশাইয়ের সাথে কথা বলবো। আম্মা, আমি তো ভাবতে পারিনি চারু তুই আমাকে এই হেমরাজ্যে রেখে দিবি। তোকে রেখে দেওয়ার কথা আমি ভাবিনি রে লালু। রাজপুত্র আমার জন্য তোকে এখানে রেখে দিয়েছে। সে তো জানে তুই আমার খুব ভালো বন্ধু, আর তোকে আমি কত ভালোবাসি, তাই তো তোকে কষ্ট করে আর মধুপুরে পাঠাইনি রে। আর ঠিক তো, তুইও কত পথ পাড়ি দিয়ে কষ্ট করে এখানে এসেছিস বলতো, শুধুমাত্র আমার জন্য। আর ফিরে যেতেও তো কষ্ট হবে তোর, আর তাই তোর ফিরে যাওয়াটা বোকামি হতো রে। এখানেই থেকে গিয়েছিস, ভালো হয়েছে। আম্মা, আমি অনেক খুশি রে চারু, তোকে প্রতিদিন দেখতে পারবো, তোর কাছে থাকতে পাবো, এটা ভাবতে আমার অনেক আনন্দ হচ্ছে। আর তাছাড়া সোনা পাখি তো আমার নতুন বন্ধু, ওর সাথে গল্প করতেও আমার বেশ আনন্দ হয়। যুবরানী, আপনি এভাবে কার সাথে কথা বলছেন? ও তুমি বুঝতে পারবে না, লালু আমার বন্ধু, তাই ওর ভাষা আমি বুঝতে পেরে সাথে সাথে কথা বলতে পারি। শোনো একটা কথা, তুমি কিন্তু লালুর দেখভাল করবে। আমি প্রাসাদের অন্দরমহল থেকে বাইরে আসতে না পারলেও তোমরা ওকে সময় মতো খেতে দেবে, কেমন? আগে যুবরানী। রাজকন্যা জেসমিন, জেসমিন, তুমি কি তোমার কক্ষে আছো? এই তো রাজকন্যা, তোমার কাছে এলাম কথা বলতে। কি ব্যাপার পিসিমা, মনে হচ্ছে খুব জোর করে আমার কাছে এলে। তা আমার সাথে তোমার কি এমন কথা আছে যে এত হুড়মুড়িয়ে আসতে হচ্ছে তোমাকে? সে তোমার যে কথাই থাকুক না কেন, আমার তো তোমার সাথে কোনো কথা নেই। তুমি এখন আসতে পারো আমার কক্ষ থেকে। এভাবে কেন বলছো রাজকন্যা? তোমার সাথে কথা থাকতে পারে না, আর আমি কি তোমার কক্ষে আসতে পারি না? হ্যাঁ, সে তুমি আমার কক্ষে আসতেই পারো। হাজার হলে এটা তো তোমাদেরই রাজপ্রাসাদ, তাই না? এটা যদি মধুপুর রাজ্যের আমার নিজের কক্ষ হতো, তাহলে হয়তো আমি তোমার কখনো অনুমতি দিতাম না আমার কক্ষে প্রবেশ করার। কিভাবে কথা বলছো তুমি আমার সাথে জেসমিন? বুঝেছি আমার উপরে তোমার অনুরাগ হয়েছে, কিন্তু দয়া করে তুমি আমার উপরে এভাবে রাগ করে থেকো না। আর রাজকন্যা জেসমিন, আমাকেও একটু বোঝার চেষ্টা করো। তোমাকে আর কি বোঝার চেষ্টা করবো পিসিমা? তুমি আমায় যে কথা দিয়ে নিয়ে এসেছিলে এই হেমরাজ্যে, সে কথাই তো তুমি রাখতে পারলে না, তাই তোমার সাথে আমার আর কোনো কথাই নেই। তখনই রাজেশবাবু রাজকন্যা জেসমিনের কক্ষে প্রবেশ করে। এ কি, আমার বউয়ের মাথাটা দেখছি চটে আছে, এ ঘরে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? এ কি, রানীমাও আছেন দেখছি, তা আপনি আবার কি বলে আমার বউয়ের মাথাটা বিগড়ে দিলেন শুনি? কি, আপনি এভাবে অনুমতি ছাড়া এই ঘরে প্রবেশ করলেন কেন? আর এভাবে কথা বলার স্পর্ধা আপনাকে কে দিয়েছে শুনি? বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটুকু জানা নেই দেখছি। রাজকন্যা জেসমিন, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কেন এই অসভ্য লোকটিকে সহ্য করছো? আর তাছাড়া তুমি কেন এই লোকটিকে হেমরাজ্যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলে? সেসব জানতেই তোমার কক্ষে এসেছিলাম আমি। প্রাসাদের বাইরে ঘুরতে আসার কি খুব দরকার ছিল? আর ঘুরতেই যখন এলে, তখন নতুন বউকেও তো সাথে নিয়ে আসতে পারতে গো। না রে সোনা পাখি, আমি প্রাসাদ থেকে বাইরে এলাম
মনটা একটু শান্ত করতে আর হালকা করতে। কিন্তু কিন্তু চারুলতাকে নিয়ে এলে ওর সামনে দাঁড়িয়ে থাকলে আমার আরো অস্বস্তি অনুভব হতো। ওর চোখের দিকে তাকিয়ে আমি ঠিকমতো কথাও বলতে পারি না। কি বলতে চাই আর কি বলি সেটা নিজেই বুঝে উঠতে পারি না। আর একান্ত সময় কাটানো আমার খুব প্রয়োজন ছিল, তাই এখানে চলে এলাম। কারণ আমার আর চারুলতার সম্পর্কটা এখনো যে স্বাভাবিক হয়নি রে। আমাদের ভেতরের সম্পর্কটা এখনো যে জটিল হয়ে রয়েছে। মনের কথা বলতে বলছিস কাকে শোনা পাখি? চারুলতার মনের খবর তো এখনো আমি জানি না। আমি যতই মন থেকে ওকে ভালোবাসি না কেন, সে আমায় যদি মন থেকে না মেনে নিতে পারে তবে তবে তাকে আমি আমার মনের কথা বলে নিজেকে ছোট করতে চাই না। না না, শুধুমাত্র আমি এত বড় রাজ্যের রাজপুত্র বলে আমায় কেউ ভালোবাসবে এটা আমি চাই না। তাহলে তো তোর রাজকন্যা জেসমিনের মতো হয়ে গেল ব্যাপারটা। আমি চাই না কেউ আমায় লোভের বশে ভালোবাসুক। আর আমি জানি চারুলতার সাথে অন্তত রাজকন্যার তুলনা করা যায় না। চারুলতা নিতান্তই সহজ সরল ও নির্লোভ প্রকৃতির মানুষ। সে যদি সত্যিই লোভী হতো তাহলে যেদিন শুনেছিলাম আমি হেমরাজ্যের রাজপুত্র, সেদিন সে আমাকে নিজের করে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠত। আমি আগ বাড়িয়ে চারুলতাকে আমার নিজের মনের কথা বলার পর যদি চারুলতার মনে হয় যে আমি ওকে আশ্রয় দিয়েছি ওকে ভোগ করার ইচ্ছা পোষণ করে, তখন কি হবে? ও যদি মনে করে আমি উপকারের প্রতিদান চাইছি, তবে আমি তো চারুলতার সামনে দাঁড়াতেই পারবো না আমার এই মুখ নিয়ে। ওকে আমি সাহায্যের বিনিময়ে নিজের করে পাওয়ার লোভ করেছি এরকম চিন্তা ওর মনে আসুক, এটা আমি চাই না রে সোনা পাখি। হ্যাঁ রে, কিন্তু চাইলেও তো আমরা এখান থেকে যেতে পারবো না গো। তাই যে কটা দিন আসি একটু আরামায়েশ করে নে রে মা। ঠিক আছে মা, কিন্তু আমার না বড্ড খিদে পেয়েছে গো। দাসীকে বলে কিছু খাবার দিতে বলো না। দাঁড়া দাঁড়া, বলছি দাসী, ও দাসী। আগে মাসিমা বলুন, কিছু চাই আপনার?
হ্যাঁ হ্যাঁ চাই তো। তোমরা কোথায় থাকো বলো তো? আমাদের কখন কি লাগবে না লাগবে একটু পর পর এসে তো খোঁজ নিলেও পারো নাকি? আমরা হলাম এই রাজ্যের পরম আত্মীয় বলে কথা। রাজা মশাইয়ের কানে যদি একবার যায় যে তোমরা আতিথেয়তা কম করেছো, তবে কি হবে বুঝতে পারছো তো ব্যাপার কানা? ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। বলুন কি চাই আপনার, এক্ষুনি এনে দিচ্ছি। আমার খিদে পেয়েছে। রাজহেসেল থেকে সব থেকে ভালো ভালো খাবার আমার আর আমার মায়ের জন্য নিয়ে এসো। এই মেয়েটা কি রাক্ষস নাকি? আজ তো মানুষ কেটে খেয়ে ফেললো, এর খিদে যেন মিটছে না। এই তো একটু আগে কত খাবার এনে দিলাম, ফলমূল মিষ্টি আরো কত কি, সবই তো খেয়ে নিল, আবার এক্ষুনি খিদে পেয়ে গেছে। যুবরানীর ছোট বোনটা মনে হয় আগের জন্মে কোনো রাক্ষসী রানী ছিল। এ কি, এখানে দাঁড়িয়ে আসো কেন? আর তুমি মনে মনে বা কি বিড়বিড় করছো বলো তো? যাচ্ছি যাচ্ছি মাসিমা, এক্ষুনি এনে দিচ্ছি আপনাদের জন্য খাবার। এরপর দাসী সেই কক্ষ থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ বাদে সে বেশ কিছু খাবারের থালা সাজিয়ে এনে দেয়, আর সেগুলো দেখে মীরার চোখ তো ছানা বড়া হয়ে যায়। ও মামা, শিগগিরই খেতে এসো, আমার কিন্তু আর তর সইছে না গো। আমি কিন্তু তোমাকে রেখে খেতে শুরু করে দিলাম, পরে কিন্তু এসে বলতে পারবে না যে তোমায় রেখে আমি খেয়ে নিয়েছি। এ কথা বলে মীরা খেতে শুরু করে। আস্তে আস্তে খা মীরা, আস্তে খা, দেখিস গলায় বেঁধে আবার মরিস না যেন। জয়া এ কথা বলতে না বলতেই মীরা মুখ ভর্তি খাবার নিয়ে বিষম খায়। বেশ হয়েছে বেশ হয়েছে, আমি তো মনে মনে এটাই চাইছিলাম, এই মেয়েটার গলায় যেন খাবার আটকে বিষম খায়। দেখো দেখো খাবার কি সিঁড়ি, দেখো এমনটা তো হবেই। এ কি সে আমার কথা মুখে থাকতে না থাকতে তুই বিষম খেলি তো? দেখলি তো মুখ পুরি, মায়ের কথা না শুনলে কি হয়? এই দাসী, তুমি দাঁড়িয়ে আসো কেন? শিগগিরই আমার মেয়েটাকে জল দাও। রাজপুত্র, রাজপুত্র কোথায় গেল? ওনাকে তো অন্তর্মহলে বা রাজপ্রাসাদের আশেপাশে কোনো কক্ষেও দেখতে পেলাম না। আর তাছাড়া উনি হলেন এই এত বড় রাজবাড়ির রাজপুত্র, ওনার নিশ্চয়ই রাজামশাইয়ের পাশাপাশি অনেক দায়িত্ব কর্তব্য থাকে, সবসময় উনি নিশ্চয়ই আমার সামনে থাকবে না। যাকে আমি এখন রাজপুত্রের খোঁজ না করে একটু রাজহেসেলের দিকে যাই, দেখি ওখানে কী রান্না হচ্ছে। আর তাছাড়া রাজামশাই, রাজপুত্রকে একে একে সকলের পছন্দের খাবারের তালিকা তো আমাকে জানতে হবে। এরপর চারুলতা হেমরাজ্যের রাজপ্রাসাদের মস্ত বড় রাজহেসেলটিতে যায়। তারপর তারপর কিছু হলো? যুবরানীর বোনটা কি যেন নাম শুনছি, ও শুনেছি। তারপর সে মীরাকে কি জল খাইয়েছিস তুই? হ্যাঁ রে, একসাথে অত কিছু খেতে গেলে অমনটাই তো হবে। গালের মধ্যে এতগুলো খাবার একসাথে পড়েছে যে ভীষণ খেয়ে উঠেছে। তারপর সে কি কাণ্ড, খাবারগুলো না পারছিল গিলতে আর না পারছিল বের করতে। মনে মনে সে কি হাসি পাচ্ছিল না আমার। তাই ভাবলাম তোকে বলে আসি, যতক্ষণ না তোকে বলবো ততক্ষণ আমি শান্তি পাবো না। বেশ হয়েছে, অমন রাক্ষসী মেয়ের সাথে এমনটা হয়েছে। এসে থেকে আমাকে জ্বালিয়ে মারছে, বলে এত খাবার ওই মেয়েটার পেটে কোন জায়গায় রাখে বলতো? রাজহেসেলে কাজ করতে করতে দাসীরা মীরা আর মীরার মাকে নিয়ে কথা বলতে থাকে, আর চারুলতা সেখানে গিয়ে সব কথা শুনতে পায়। একি, আমি ঠিক এটাই ভাবছিলাম যে মীরার মা এমন কিছু করবে যে ওকে নিয়ে সবাই সমালোচনা করবে, আর আমি চিন্তায় শেষ হয়ে যাব। এখন ওরা কেন যে ওরা এখানে থেকে গেল? রাজামশাই না বললে তো আমি ওদের সত্যি সত্যি বাবার সাথে পাঠিয়ে দিতাম। আপনি এসেছেন, কিছু চাই আপনার যুবরানী? না না দাসী, আমাকে নিয়ে তো ব্যস্ত হতে হবে না। আগে বলো মীরার কি অবস্থা এখন? ভালো। আপনি আমাদের সব কথা শুনতে পেয়েছেন তাই না যুবরানী? আমাদের ক্ষমা করবেন, আমি আপনার মা বোনকে নিয়ে এত গোপনে কথা বলেছি, এটা মোটেই ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দিন যুবরানী, আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমনটি হবে না, আমি কথা দিচ্ছি।
বলছো? আর ভয় কেন পাচ্ছ তুমি আমায়? না না, আমি তোমার কথা শুনে কিচ্ছু মনে করিনি। আর তাছাড়া আমার মা এবং বোনের কাণ্ডে আমি নিজেই অতিষ্ঠ। তোমাদের আর কি বলবো বলো তো? শোনো পিসিমা, এই রাজকন্যা তার নিজের স্বার্থ ছাড়া আর কোনো কাজ করে না। আর তুমি ভাবলে কি করে যে আমি এমনি এমনি এই লোকটিকে রাজপ্রাসাদে থাকার অনুমতি দিয়েছি? এই লোকটি আমায় সাহায্য করবে ওই চারুলতাকে চিরতরে এই হেমরাজ্য আর রাজপুত্র অরুণের জীবন থেকে সরিয়ে দেওয়ার। তাই তো আমি এই লোকটির সঙ্গে করে এই হেমরাজ্যে থেকে গিয়েছি। কি বলছো কি তুমি রাজকন্যা জেসমিন? আমি তো ভেবেছি এই লোকটি নিশ্চয়ই চারুলতা রাজপুত্রের পরিকল্পনা মতো তোমায় বিয়ে করেছে, আর তুমি বলছো এই লোকটি তোমায় সাহায্য করবে? হ্যাঁ, করবে। এই লোকটি সত্যি চারুলতাকে বিয়ে করবে বলে সেদিন বিয়ের মণ্ডপে এসেছিল। আর আমার ঘুমটা মুখ পর্যন্ত ঢেকে দেয় সে আমি দেখতে পাইনি। আর তাই ভুলবশত আমার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। তবে ওনার কথা শুনে মনে হয়েছে উনি চারুলতাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে আছে। তাই উনি যদি চারুলতাকে যে করেই হোক এই হেমরাজ আর অরুণের জীবন থেকে সরিয়ে নিয়ে যায়, তবে আমার পথের কাঁটাও সরে যাবে পিসিমা। তারপর কেউ আমায় হেমরাজ্যের রানী হওয়া থেকে আটকাতে পারবে না। ওই রাজপুত্র অরুণকে যে করেই হোক আমি আমার বশে আনবই। সবই তো শুনলাম আর সবই তো বুঝলাম, কিন্তু রাজকন্যা জেসমিন, তুমি ব্যাপারটা যতটা সহজভাবে নিচ্ছ, ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়। এই লোকটাকে চেনা নয়, জানা নয়, এক কথাতে এতটা ভরসার বিশ্বাস করা কি আদৌ ঠিক হচ্ছে তোমার? এছাড়া অন্য কোনো পথ কি তুমি দেখাতে পারবে আমায় পিসিমা? ওনাকে বিশ্বাস করা ছাড়া যে আর কোনো রাস্তায় আমি দেখতে পাচ্ছি না এই সময়। আর তাছাড়া হেমরাজ্য ছেড়ে মধুপুর রাজ্যে ফিরে গেলে আমি ওই রাজপুত্র অরুণের টিকিটাও ধরতে পারবো না। তার চেয়ে ভালো এখানে থেকে যাওয়া, আর এখানে থেকে গিয়ে কোনো একটা ব্যবস্থা ঠিক বের করে নেওয়া যাবে পিসিমা। হ্যাঁ হ্যাঁ, আর চারুলতার ব্যবস্থা তো আমি আমার নিজের হাতে করব, সেটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। সময় মতো আমি চারুলতাকে এখান থেকে নিয়ে চলে যাব। তবে আমার একটা শর্ত আছে, মনে আছে তো সে কথা রাজকন্যা জেসমিন? হ্যাঁ হ্যাঁ, সেই সব কিছু আমার মনে আছে। আপনি আমার কথা মতো কাজ করলে আমিও আমার শর্ত মতোই কাজ করব। তোমরা দুজনে কোন বিষয়ে কথা বলছো বলো তো? আর কোন শর্তের কথাই বা বলছো? জানবে, সব কিছু জানতে পারবে পিসিমা। সময় হলে তুমি সবটা জানতে পারবে, শুধু একটু ধৈর্য ধারণ করো। তারপর বলুন মন্ত্রী মশাই, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব কি আপনি পালন করতে পেরেছেন? আগে রাজামশাই, আপনার কথা মতো আমি সব ব্যবস্থা করেছি। এবার শুধুমাত্র আপনি রাজপুত্রকে সবটা জানিয়ে দিলেই হয়। আপনি চাইলে কাল সকালেই তারা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারবে। সব কিছু ব্যবস্থা করা শেষ। ঠিক আছে, তাহলে আপনি দাস দাসীদেরকে দিয়ে রাজপুত্র আর যুবরানী ও হ্যাঁ, সাথে রাজকন্যা জেসমিন ও তার স্বামী রাজেশ বাবুকে ডেকে পাঠান। একই মণ্ডপে যখন ওদের 4 জনের বিয়ে হয়েছে, তবে ওদের বিয়ের পর ওদের প্রথম ভ্রমণ আমি ওদেরকে একসাথেই পাঠাতে চাই। ঠিক আছে রাজামশাই, কিন্তু এই মুহূর্তে রাজপুত্র রাজপ্রাসাদের বাইরে আছেন। অনেকদিন পর রাজপুত্র একটু রাজ্য ভ্রমণে গিয়েছে আর কি। সে রাজপ্রাসাদে ফিরে আসলেই আমি সকলকে একসাথে রাজদরবারে ডেকে পাঠাবো। আচ্ছা বেশ, তবে এখন আমরা মধ্যাহ্নভোজের খাবার খেতে যাই। খিদে যে পেটটা চো চো করছে। আর রানীকে বলে মধ্যাহ্নভোজের আয়োজন করতে বলুন। আগে রাজামশাই। রাজপুত্র, আপনার সঙ্গে আমার অনেক কথা বলার আছে। আমার মনে যত কথা লুকানো আছে আমি সবটা খোলসা করে আজ আপনাকে বলতে চাই। আমারও যে তোমার সাথে অনেক কথা বলার আছে চারুলতা। আমিও যে তোমায় আমার মনের কথা বলতে চাই, কিন্তু অনেক দ্বিধা,
অনেক বাধা পেরিয়ে কেন যে বলে উঠতে পারছি না। আর যখন তুমি নিজ থেকে তোমার মনের কথা বলতে চাইছো, তবে আমিও আমার মনের সব কথা তোমায় আজ বলবো। আপনি সত্যি বলছেন রাজপুত্র? আপনি আর সত্যি আপনার মনের কথাগুলো আমায় খুলে বলবেন? তবে আমি যে কথাগুলো আপনাকে বলতে চাই, আপনার মনেও কি সে একই কথা জমা হয়ে রয়েছে? তার মানে তুমি বলতে চাইছো তুমি আমায় স্বামী হিসেবে মেনে নিয়েছো, তুমি আমায় ভালোবেসে ফেলেছো চারুলতা? আমি কি শুনছি? আমি তো আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তার মানে সোনা পাখির কথাগুলো মিথ্যে নয়। সোনা পাখি তো বলেছিল যে রাজপুত্র আমায় ভালোবাসে। তার মানে সে সব সত্যি কথা বলেছিল রাজপুত্র। আমি সত্যি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে বলতে পারছি না সে কথা। আমি বারবার ভেবেছি তোমায় বললে হয়তো তুমি আমায় ভুল বুঝবে। এত কিছু না ভেবে একটিবার বলে দিলেই তো পারতেন। জানতে তো চাইতে পারতেন যে আমি আপনাকে ভালোবাসি কিনা। তাহলে আমাদের দুজনকে এতদিন এত দূরে থাকতে হতো না, আর দুজনকে এত কষ্ট পেতেও হতো না। এখন আর কষ্ট পেও না চারুলতা। জানো তো, কষ্টের ফল মিষ্টি হয়। আমরা দুজনে এতদিন দূরে থাকলেও এখন যখন দুজনে এক হয়ে গিয়েছি, তবে দেখবে আগামী দিনগুলো আমাদের খুব ভালো কাটবে। এরপর চারুলতা ও রাজপুত্র অরুণ একে অপরকে ভালোবাসার কথা প্রকাশ করে আর দুজনের মনের জটিলতা ভেঙে ফেলে। চলো রাজপুত্র, রাজপ্রাসাদে ফিরে চলো। অনেকক্ষণ তো হলো আমরা প্রাসাদের বাইরে এসেছি। নিশ্চয় এতক্ষণে ওদিকে তোমায় খোঁজাখুঁজির বহর পড়ে গেছে। এবার আমাদের ফিরে যাওয়া উচিত। মানে হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমাদের তো প্রাসাদে ফিরতে হবে। চল সোনা পাখি, চল। আমি কোন ভাবনায় মগ্ন হয়ে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য। এসব কি আদৌ কোনোদিন সত্যি হবে? কে জানে, সেই মহারানীর চারুলতা আদৌ কোনোদিন আমার স্বপ্নের মতো করে আমার সামনে এসে তার মনের কথাগুলো এভাবে খুলে বলবে কিনা আমায়। এরপর রাজপুত্র সোনা পাখিকে সঙ্গে করে প্রাসাদের দিকে রওনা দেয়। আপনাকে কতবার বারণ করছি, তবু আপনি আমাদের কথা শুনছেন না যুবরানী। এরপর যদি রাজামশাই বা রাজপুত্র কেউ যদি আমাদেরকে বকাঝকা করে, তবে তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে যুবরানী। এই আগুনে পুড়ে এত সব রান্না আপনি করছেন, এই কথা যদি রাজপুত্র জানতে পারে, তবে নিশ্চয় তিনি আমাদের উপরে রেগে যাবেন। আর আমরা তো আছি হেসেল সামলানোর জন্য। আপনি বলুন না আপনার জন্য কোন পদ রান্না করতে হবে, আমরা করে দিচ্ছি। তবু আপনি আগুনের কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়ান। দাসী, তোমরা এত অস্থির কেন হচ্ছ? আর তোমাদের কোনো ভয় নেই। আমি তো বলছি কেউ তোমাদেরকে বকাবকি করবে না, আর যদি করেও আমি তাদেরকে বোঝাবো। আর তাছাড়া তোমরা তো আমাকে রান্না করতে জোর করোনি, আমি নিজে ইচ্ছে রান্না করে এসেছি। কি ব্যাপার? কি রাজ হেসেলে এত চিৎকার চেঁচামেচি কেন? মধ্যাহ্ন ভোজের সময় তো হয়ে গেল, আর এখনো রাজ হেসেলে রান্না বান্না শেষ হয়নি। এখানে কি হচ্ছে শুনি? এ কি যুবরানী চারুলতা, তুমি এখানে কি করছো? মানে আপনি আমাদের দয়া করে ভুল বুঝবেন না রানীমা। যুবরানী জেসে পড়ে এসে আমাদের কাজ নিজের হাতে করছে। আমরা শত বারণ করার পরও তিনি এখানে এসে রান্না করতে শুরু করেছেন। আমরা বলেছি যে রাজামশাই বা রানীমায়ের কানে গেলে তারা নিশ্চয়ই রাগ করবেন, তবুও যুবরানী আমাদের কোনো কথাই শোনেনি রানীমা। আজকে সব রান্না তিনি তার নিজের হাতেই করেছেন। এসব কি শুনছি কি যুবরানী? আর হঠাৎ করে এত রান্না বান্নার কারণটাই কি? আর এসব করে কি মহারাজের মাথাটা চিবিয়ে খাওয়ার মতলব করছো নাকি রাজপুত্র রাজামশাই সহ এই গোটা রাজপ্রাসাদের সবাইকে তোমার বশে রাখতে চাইছো এই সব কিছু করে? এইসব কি বলছেন কি রানীমা? আমি আমার মনে কোনো খারাপ মতলব নিয়ে রান্না করতে আসিনি। আসলে আমি রান্না করতে বড্ড ভালোবাসি। এখানে আসার আগে বাবার বাড়িতে আমাকে রোজ দুবেলা রান্না করতে হতো।
এখানে আসার এতদিন পর আমি আজ প্রথম রান্নাঘরে এসেছি, তাই ভাবলাম একটু নিজের হাতে আপনাদের জন্য কিছু রান্না করি। আসলে যারা রান্না করতে ভালোবাসে তারা তাদের হাতের রান্না করা খাবার সকলকে খাওয়াতেও ভালোবাসে। বাবা, তোমার মুখে দেখছি কথার খই ফুটতে শুরু করলে তো তা শেষ হবার নামই করো না। তা তোমার বাপের বাড়ির ওই কুড়ে ঘরের হেসেল সামলানো আর এই রাজ হেসেলের দায়িত্ব সামলানো মোটেও কিন্তু এক ব্যাপার নয়। আর তাছাড়া তুমি না জেনে বুঝে তার জন্য কি রান্না করবে শুনি? তুমি কি জানো এই রাজ পরিবারের কার কি পছন্দ, কে কখন কোন খাবার খায়? আর তাছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার নিশ্চয় আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। রানীমায়ের কথার উত্তরে যে চারুলতা কিছু বলতে যাবে তখনই রাজহেসেল থেকে অন্য একজন দাসী রানীমাকে বলে ওঠে, রানীমা, রাজামশাই খাবারের জন্য অপেক্ষা করছেন, আপনি শিগগিরই সেখানে চলুন। চলো, আমি যাচ্ছি, গিয়ে রাজামশাইকে বলছি। আর যতই খিদে পেয়ে চোচো করুক না কেন, আজ আর এই সময় তার কপালে খাওয়া জুটবে না, কারণ যুবরানী তো নিজের হাতে রান্না করেছে আর এই বেলাতেও রান্না শেষ হয়নি। এই কথা বলে রানীমা রাজহেসেল ত্যাগ করে। কি, আমি বাইরে থেকে ফিরে এসেছি অনেকক্ষণ হলো। রাজপ্রাসাদে ফিরে আসার পর থেকে চারুলতাকে কোথাও দেখতে পেলাম না। আমার কক্ষেও তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল চারুলতা? যেখানে যেখানে থাকার কথা তার সব জায়গায় তো খোঁজা হয়ে গেছে। কই, কোথাও তো দেখতে পেলাম না সেই মহারানীর দেখা। মহারানী কি প্রতিজ্ঞা করেছে নাকি আমার সামনে আসবে না? কে জানে কোথায় আবার মুখ ফুলিয়ে বসে আছে? কে জানে এই প্রাসাদে আসার পর থেকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে কিনা। রাজপুত্র, রাজামশাই খাবার ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেছেন আজ আপনার সাথে একসাথে খাবেন। আচ্ছা বেশ, আসছি আমি, তুমি এখন এসো। এরপর দাসীটি সেখান থেকে চলে যায়। আর তখন রাজপুত্র তাকে পেছন থেকে ডেকে বলে, শোনো দাসী, তোমাদের যুবরানীর চারুলতাকে কোথাও দেখতে পেলে নাকি? না মানে আমি প্রাসাদে ফিরে আসার পর থেকে কোথাও তাকে দেখতে পাচ্ছি না, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, যুবরানী দেখা কেন পাবো না? তিনি আর সারাদিনই আমাদের সাথে ছিল বলাই চলে, কারণ যুবরানী অনেক সময় রাজহেসেলে কাটিয়েছেন। তিনি আজ নানা রকম পদও রান্না করেছেন সবার জন্য। চারুলতা নিজের হাতে সবার জন্য রান্না করছে? ঠিক আছে, চলো দাসী। হ্যাঁ রাজপুত্র, আমরা সকলে তাকে অনেকবার বারণ করেছি, কিন্তু তিনি কারো কোনো কথাই শোনেননি। তিনি নিজে হাতে আপনার, রাজামশাই এবং রানীমায়ের জন্য রান্না বান্না করেছেন। অনেক অনেক খাবারও রেঁধেছেন, বাহারি রকমের খাবার। চলুন শিগগিরই সেখানে গেলেই দেখতে পাবেন। এরপর রাজপুত্র দাসীর সঙ্গে খাবার ঘরে চলে যায়। অনেকটা পথ হেঁটে এসেছি। এই সূর্যের প্রখর তাপে আমার শরীরটা যেন আর চলছে না। সূর্যটা প্রায় ডুবে যাওয়ার সময় হয়ে এলেও তবুও এর উত্তপ্ত তাপমাত্রা কিছুতেই কমছে না ধরনী থেকে। বড্ড পানি পিপাসাও পেয়েছে। একটু জল আমি কোথায় পাই এখন? লালুটাকে সঙ্গে না নিয়ে এসে ভালোই হয়েছে। ও বেচারাটা একবার কষ্ট করে ওই হেমরাজে গেছে, আবার ওকে এতটা পথ হাঁটিয়ে আনতে গেলে বেচারা বোধহয় মরে যেত। না না, সারু একেবারে ঠিক কাজ করেছে ওকে রেখে দিয়ে। এই গাছের তলাতে বসে আগে একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর উঠে না হয় কোথাও জলের খোঁজ করা যাবে। এখনো তো আমার বাড়ি পৌঁছাতে অনেকটা দূর যাওয়ার বাকি। দেখি গাছটার নিচে একটু ঘুমিয়ে শরীরে শক্তি জমিয়ে নি। চারুলতার বাবা অনেকটা পথ পাড়ি দেওয়ায় ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি বড় গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। এদিকে তখন তার বাড়ি যাওয়ারও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি ছিল। এই তো আমার সোনামণিকে দেখেছো? তোমরা কেউ দেখেছো আমার সোনামণিকে?
কে নাকি একজন দুষ্ট লোক এসে এসে চুরি করে নিয়ে গেছে। আমি আমি আমার সোনামণিটাকে কোথাও কোথাও খুঁজে পাচ্ছি না। তোমরা তোমরা আমার সোনামণিকে খুঁজে দাও না, খুঁজে দাও না। সোনামণি, সোনামণি, কোথায় কোথায় গেলি তুই মা? তোর এই পাগলি মাটাকে একা একা রেখে কোথায় চলে গেলি? তুই তো জানিস তোর এই পাগলি মার তোকে ছাড়া কেউ নেই। তবে তুই আমাকে একা ছেড়ে কোথায় কোথায় চলে গেলি? বল বল বলছি। ও লতা, তুমি এমন পাগলামি করো না মা। এভাবে পাগলের মতো করে ছোটাছুটি করছো কেন? কোথাও একটা পড়ে গিয়ে তো লেগে যাবে। কি বলছো কি তুমি বুড়িমা? আমি পাগলের মতো ছোটাছুটি করবো না তো কে করবে শুনি? আমার সোনামণি হারিয়ে গেছে। তুমি বুঝতে পারছো না? আমার সোনামণি আমাকে ছেড়ে হারিয়ে গেছে। ওকে 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 খুঁজে না পেলে তো আমি তো থাকতে পারবো না। আমি তো মরেই যাবো। আমি তো পাগল হয়ে যাবো। আয় বিধাতা, এই পাগলিটার মনে তুমি কবে শান্তি দেবে বলো তো? কেন রোজ এই পাগলিটাকে এভাবে কষ্ট দাও? রোজই সারাদিন পাগলিটা তার অদৃশ্য কল্পনার সোনামণিকে আদর করে ঘুম পাড়ায়, পাগলের মতো ছুটোছুটি করে তাকে খুঁজতে থাকে, কি খাওয়ায় না খাওয়ায়। আর দিন শেষে কিনা সোনামণিকে হারিয়ে ফেলার শোক এভাবে মেনে নেয়। তারপরও ক্লান্ত শরীরে কোথায় পড়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙার পর থেকে আবার তার শুরু হয় পাগলামো। আরে তুমি কেন এত ভাবতাছো এই পাগলি? এটা তো রোজকার ব্যাপার। এটা নিয়ে নতুন কি হইছে? এই একখান ঘটনা নিয়ে এত কিছু বাবা ছাইরা দাও না। পাগলিটারে পাগলির মতোই থাকতে দাও। সোনামণি কোথায় তুই? লতা পাগলি পাগলের মতো তার সোনামণিকে খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে সে সেই গ্রাম থেকে ছুটে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। লতা পাগলি যে জঙ্গলের দিকে সোনামণির খোঁজ করতে চলে যায়, সেই জঙ্গলের একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল চারুলতার বাবা। লতা পাগলির কথার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সোনামণি, আমার লক্ষ্মীটি, এভাবে মায়ের সঙ্গে লুকোচুরি খেলিস না। ফিরে আয় মা, আমার কোলে ফিরে আয়। আপনি কি কারোর খোঁজ করছেন এখানে? আপনি কি কাউকে হারিয়ে ফেলেছেন? না মানে এখন অবেলায় জঙ্গলে এসে কারোর খোঁজ করছেন, তাই জিজ্ঞাসা করলাম আর কি। কে আপনি? আমি আসলে এক পথিক। এই পথ দিয়েই বাড়িতে ফিরে যাচ্ছিলাম। বিশ্রাম নেওয়ার জন্য গাছটির নিচে বসেছিলাম। ক্লান্ত শরীরে চোখটাও লেগে এসেছিল। আপনার সোনামণিকে খোঁজার শব্দে ঘুমটা ভেঙে গেল আর কি। ও বুঝেছি, তাহলে আপনি এখানে অনেকটা সময় ধরে আছেন। আমার সোনামণিকে কি দেখতে পেয়েছেন কোথাও? ওকে না একটা দুষ্ট লোক এসে চুরি করে নিয়ে গেছে আমার কাছ থেকে। জানেন তো ওই দুষ্ট লোকটা না খুব বাজে। আমার সোনামণিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চায়। এখন কি করবো আমি? বলুন তো আপনি কাউকে কি আপনি দেখতে পেয়েছেন? কে সোনামণি আর কে তাকে চুরি করে নিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া আমি এই পথে কাউকেও তো দেখতে পারিনি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।